The story begins at a time when France was divided into provinces or dukedoms. গল্পটা শুরু হচ্ছে ফ্রান্সে। সময়টা কখন? যে সময়টায় ফ্রান্স বিভিন্ন প্রভিন্স মানে এলাকায় বিভক্ত ছিল এবং ডিউকডম প্রথা ছিল। ডিউকডম মানে ডিউক প্রথা। বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ডিউক থাকতেন এবং তারাই সেই প্রভিন্সের সর্বেসর্বা হতেন। In one such province there was a usurper who had deposed and banished his elder brother, the lawful duke. এরকমই একটা প্রভিন্স একটা ইউসাপার ছিল। গাইজ ইউসাপার মানে যে একটা উঁচু পদ কারোর কাছ থেকে ফোর্সফুলি ছিনিয়ে নেয় এবং সেই পদে নিজেকে অধিষ্ঠিত করে, তাদেরকে বলা হয় ইউসাপার। হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার, দি লফুল ডিউক। এই ইউসাপারটি কী করেছিলেন? তার বড় ভাইকে সিংহাসনচ্যুত করে তিনি সেখানে সেই জায়গায় বসেছিলেন এবং যাকে তিনি সিংহাসনচ্যুত করেছিলেন তিনি ছিলেন দি লফুল ডিউক। তিনি ভালো ডিউক ছিলেন। দ্য ডিউক who was driven away from his kingdom by his younger brother retired to the forest of Arden along with his faithful followers. যাকে নির্বাসিত করা হয়েছিল সেই ডিউক আর কি করবেন? কোনো উপায় না পেয়ে তিনি আর্ডেন বলে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন এবং সেখানে তিনি একাই ছিলেন না, ওনার সাথে ওনার কিছু ভক্ত ছিল, তারাও গিয়েছিলেন। These people soon got accustomed to the lazy life of the forest. কিছুদিনের মধ্যেই ফরেস্টে গিয়ে সিনিয়র ডিউক মানে যাকে নির্বাসিত করা হয়েছিল তিনি ফরেস্টে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিলেন এবং তার ফলোয়ার যারা গিয়েছিল তার সঙ্গে তারাও সেই পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিলেন। And they felt it to be more relaxing than the life of a court. এবং কিছুদিন পর থেকে তাদের মনে হতে লাগলো যে এই ফরেস্টের যে এই লেজি লাইফ, এই লাইফটা তারা কোর্ট মানে তার প্রভিন্সের লাইফের থেকে, বা প্রভিন্স মানে এটা শহর ধরতে পারে, সেই শহরের সভ্য জীবনের থেকে অনেক ভালো। They led the life like that of Robin Hood of England, and to this forest many noble youths came and spent their leisure time as they did in the golden age. তারা সেখানে বাস করতে করতে নিজেদেরকে রবিন হুড ভাবতে শুরু করলো, ইংল্যান্ডের রবিন হুড। এবং সিনিয়র ডিউকের সঙ্গে যে ফলোয়াররা ছিলেন তার মধ্যে অনেক ইয়াং ম্যানও ছিল এবং তারা বেশ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, নোবেল অ্যান্ড ভেরি কাইন্ড পিপল, তারাও কিন্তু এই ফলোয়ারদের মধ্যে ছিলেন এবং তারাও এই সিনিয়র ডিউকের সঙ্গে জঙ্গলের মানে জঙ্গলে আর্ডেন জঙ্গলে খুব শান্তিতে বসবাস করতে লাগলেন এবং এই যে লেজি লাইফ সেটাকে এনজয় করতে লাগলেন। In summer they took rest under the shade of the trees watching the playful sports of the forest deer. গ্রীষ্মকাল হলে তারা গাছের তলায় বসে হরিণরা তাদের সামনে চড়ে বেড়াতো, খেলা করতো, তাদের সেই খেলা দেখতো। They even felt sad that they had to kill those deer for food. এবং তাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য ওই হরিণগুলোকে শিকার করতে হতো এবং ওই হরিণগুলো শিকার করার জন্য তাদের খারাপ লাগতো যে আমরা এই হরিণগুলোকে শিকার করছি বিকজ আমাদেরকে খেতে হবে। In winter, when the cold wind blew, the duke suffered from cold but said, শীতকাল হলে ঠান্ডা হাওয়া চলতো এবং সেই ঠান্ডা হাওয়াতে ডিউকের বেশ খুব ঠান্ডাই লাগতো, কিন্তু তিনি বলতেন, These chilling winds which blow upon my body are true counselors. They do not flatter, but represent truly to me my condition. তিনি বলতেন, তিনি একটু ফিলোসফিক্যাল হয়ে গেছিলেন ওই ফরেস্টে গিয়ে, সেই জন্য উনি সব কিছু দিয়ে একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল খুঁজতেন। তো যখন ঠান্ডা বাতাসটা ওনাকে বেশ বিব্রত করতো তখন উনি বলতেন, These chilling winds which blow upon my body, এই যে ঠান্ডা বাতাস যেটা আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর ট্রু কাউন্সেলার্স, তারা হচ্ছে সৎ, দে আর অনেস্ট, দে ডু নট ফ্ল্যাটার। দে ডু নট ফ্ল্যাটার মানে তারা মিথ্যা কথা বলে না বা তারা ভনিতা করে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, কিন্তু তারা সত্যি করে আমার কন্ডিশনটা কীরকম সেটা বুঝিয়ে দেয়, যে আমি যে এই জঙ্গলের মধ্যে আছি অ্যান্ড আই কুড নট সেভ মাইসেলফ ফ্রম দিস চিলিং উইন্ড। এই যে ব্যাপারটা, আমি একটা ডিউক ছিলাম, সে একটা জঙ্গলে বসবাস করছে এবং সেই জঙ্গলে নিজেকে ঠান্ডা বাতাস থেকে সেভ করতে পারছে না এবং এটাই যে রিয়ালিটি সেটা কিন্তু এই চিলিং উইন্ড সে কিন্তু আমাকে মনে করিয়ে দেয়। তো দে বাইট শার্পলি, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। উনি তুলনা করছেন এই
চিলিং উইন্ডটাকে মানুষের সঙ্গে। ওই যে চিলিং উইন্ড, যদিও যেটা যখন আমার শরীরের উপর দিয়ে বয়ে যায় তখন সত্যি মনে হয় যে ঠান্ডাটা আমাকে কামড়াচ্ছে, দ্যাট মিনস আই সাফার। কিন্তু অ্যাটলিস্ট এই চিলিং উইন্ডটা আমার সঙ্গে ভনিতা করে না, আমাকে আমার সঠিক কন্ডিশনটা মনে করিয়ে দেয়। বাট ওয়ারাজ হিউম্যানস আর আনকাইন্ড অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি গ্র্যাটিটিউড। আনকাইন্ড মানে তারা নির্দয়, মানুষরা হচ্ছে এই চিলিং উইন্ডের থেকে অনেক বেশি নির্দয়, এবং তাদের মধ্যে কোনো গ্র্যাটিটিউড নেই, মানে তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই। তো উনি বলছেন অকৃতজ্ঞ এবং নির্দয় মানুষের থেকে এই চিলিং উইন্ডটা অনেক ভালো। হি রিমার্কড that men might say against adversities but there are some uses of a poisonous toad. ডিউক বলছেন মানুষ বলতে পারে কি হ্যাঁ আমরা অনেক অসুবিধার মধ্যে আছি, বা চিলিং উইন্ড ইজ নট গুড, বাট পয়জনাস টোড একটা তারও কিন্তু অনেক ভালো ব্যবহার আছে। তার মানে উনি বলতে চাইছেন একটা ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে পৃথিবীতে ভগবানের দেওয়া যে কোনো জিনিস প্রত্যেকেরই একটা করে পারপাস আছে, অ্যান্ড দে আর সার্ভিং দেয়ার পারপাস। সো হোয়াট হি ইজ ডুইং, হি ইজ নট ব্লেমিং দ্য চিলিং উইন্ড। উনি চিলিং উইন্ডটাকে ব্লেম করছেন না, দোষারোপ করছেন না। উনি বলছেন সব খারাপ জিনিসের মধ্যেই কোনো না কোনো জিনিস ভালো আছে। In this way, the Duke drew lessons from nature, and he found tongues in trees, books in the flowing streams, sermons in stones, and good in everything. ঠিক এইভাবেই উনি কি বলছিলাম, একটু ফিলোসফিক্যাল হয়ে গেছিলেন। ঠিক এইভাবেই উনি প্রকৃতি থেকে লেসন নিতেন। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ মানে গাছেদের সঙ্গে কথা বলতেন। বুকস ইন ফ্লোয়িং স্ট্রিমস, নদী যেটা বয়ে যাচ্ছে বা নদীর একটা ধারা বয়ে যাচ্ছে সেটাকে উনি বইয়ের মতো দেখতেন। তার মানে সেই নদীটার মধ্যে উনি অনেক কিছু লেখা পেতেন কি দিস স্ট্রিম হ্যাজ এ লট অফ হিস্ট্রি। অ্যান্ড সার্মনস ইন স্টোনস, আর পাথরের মধ্যে উনি খোদাই করা সার্মনস পেতেন। সার্মনস মানে গডস কোটেশনস, অ্যান্ড গুড ইন এভরিথিং। এবং ঠিক এইভাবে গাছ, নদী, স্টোন, নেচার এই সবের মধ্যেই ভালো খুঁজে পেতেন। দি banished Duke had a daughter named Rosalind. Like a father, she was also thrown out of the dukedom. Now যে নির্বাসিত ডিউক ছিলেন, যিনি এখন ফরেস্ট অফ আর্ডেনে থাকছিলেন তার ফলোয়ারদের সঙ্গে, ওনার একটা ডটার ছিল, তার নাম ছিল রোজালিন্ড। যেহেতু ওর বাবাকে নির্বাসন দেওয়া হয়েছিল, তার সঙ্গে সঙ্গে রোজালিন্ডকেও কিন্তু নির্বাসন দেওয়া হয়েছিল। বাট হি স্টিল রিমেইনড ইন দি প্যালেস, বিইং দি কম্প্যানিয়ন অফ সিলিয়া, দি প্রেজেন্ট ডিউকস ডটার। কিন্তু সিনিয়র ডিউকের নির্বাসন দিয়ে এখন যিনি ডিউক হয়েছেন তারও একটা ডটার আছে, মেয়ে আছে, তার নাম সিলিয়া। এবং সিলিয়া আর রোজালিন্ড দে ওয়ার বেস্ট ফ্রেন্ড, তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। সেই জন্য সিলিয়া রিকোয়েস্ট করলেন ওনার ফাদারকে রোজালিন্ডকে আমার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হোক, এবং তার ফলে সিলিয়ার বাবা এই অনুমতিটা দেন যে হ্যাঁ রোজালিন্ড, তার মানে সিনিয়র ডিউকের ডটার, থাকতে পারে প্যালেসে। বাট শি স্টিল রিমেইনড ইন দি প্যালেস, বিং দি কম্প্যানিয়ন অফ সিলিয়া, the present Duke's daughter. The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two sisters. Now এই যে দুটো ভাইয়ের মধ্যে মানে সিনিয়র ডিউক আর এখন যে ডিউক হয়েছেন প্রেজেন্ট ডিউক, এদের মধ্যে ডিসকর্ড মানে এদের মধ্যে শত্রুতার সম্পর্ক হয়ে গেছে অলরেডি, কিন্তু সেইটা রোজালিন্ড আর সিলিয়ার বন্ধুত্বের মধ্যে কিন্তু কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল এবং এখনও বেস্ট ফ্রেন্ড আছে। In fact, Celia tried to comfort Rosalind whenever she became sad thinking of her father. যখনই রোজালিন্ড তার বাবার কথা ভেবে স্যাড হয়েছে, দুঃখ পেত যে আমার বাবা প্যালেসে নেই এবং আমার বাবাকে নির্বাসন দেওয়া হয়েছে, উনি একটা ফরেস্টের মধ্যে গিয়ে থাকছেন, যখন রোজালিন্ড ওর বাবার কথা ভাবতো তখন সিলিয়া তাকে বিভিন্ন ধরনের কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করতো যে তুমি প্যালেসে আছো। অ্যাকচুয়ালি যদি মেন স্টোরিটা তোমরা পড়ে থাকো তাহলে দেখবে সিলিয়া এটাই বলতো যে তুমি এখন আমার বাবাকেই তোমার বাবার মতো দেখতে পারো। এই বলে সিলিয়া রোজালিন্ডকে চিয়ার আপ করতো। One day when Celia was talking to Rosalind in her usual kind manner, a messenger came with the news that there would be a wrestling match and they could go and watch that if they so wanted. So একদিন সিলিয়ার কথা বলছিল রোজালিন্ডের সঙ্গে, এবং ইউজুয়াল কাইন্ড মানে সিলিয়া খুব নম্রভাষী একজন মহিলা ছিলেন বা মেয়ে ছিলেন, উনি সেইভাবেই রোজালিন্ডের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় একটা মেসেঞ্জার মানে একজন দূত এসে খবর দেন যে একটা রেসলিং ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, তোমরা যদি চাও তোমরা যে
সেই রেসলিং ম্যাচটাকে উপভোগ করতে পারো। নাও সেই সময় রেসলিং ম্যাচ প্রায়ই হতো এবং এই রেসলিং ম্যাচ দেখতে কারা ভালোবাসতেন? যারা প্রিন্স ছিলেন তারা দেখতে ভালোবাসতেন, এবং যারা প্রিন্সেস দে ওয়্যার অলসো অ্যালাউড টু ওয়াচ দোজ রেসলিং ম্যাচেস, তাদেরকে অ্যালাউ করা হতো। সিলিয়া অ্যাগ্রিড টু গো থিংকিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড। না, রোজালিন্ড একটু দুঃখের মধ্যে ছিল, সেই দিন মন খারাপ করছিল। যখন সিলিয়া বললো তাহলে রেসলিং ম্যাচটা আমরা দেখতে যাই, তাহলে হয়তো রোজালিন্ডের মনটা ভালো হয়ে যাবে। During those times, wrestling matches were viewed by noble ladies and princesses, being a favorite sport of princes. নাও বললাম সেই সময় ওই রেসলিং ম্যাচ নোবেল লেডিস মানে যারা খুব বড় লোক ঘরের মহিলা ছিলেন তারা দেখতেন, বা রাজঘরানার মহিলারা দেখতেন, প্রিন্সরাও দেখতেন। বাট হিয়ার they thought that they would face a tragedy as a practiced wrestler was to fight an inexperienced young man. কিন্তু যারা দেখতে এসেছিল তাদের মধ্যে একটা গুঞ্জন চলছিল যে আজকের রেসলিং ম্যাচটা উপভোগ করার মতো হবে না, এটা একটা ট্র্যাজেডি হবে, বিকজ সামওয়ান মে গেট কিল্ড, কেউ মারা যেতে পারে রেসলিং ম্যাচে। বিকজ আজকের রেসলিং ম্যাচটা হচ্ছে একজন খুব এক্সপিরিয়েন্সড রেসলারের সঙ্গে একটা খুব অনভিজ্ঞ রেসলারের মধ্যে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. Now Duke মানে যে প্রেজেন্ট ডিউক, উনি যখন দেখলেন যে সিলিয়া মানে ওনার ডটার এবং রোজালিন্ড দুজনেই এসছে রেসলিং ম্যাচটা দেখতে, তখন উনি ওনাদেরকে আদেশ দিলেন যে তোমরা ওই ইয়াং রেসলার যে লড়তে চাইছে, যার কোনো অভিজ্ঞতা নেই, তাকে ডিসুয়েড করো, মানে তাকে বোঝাও যে সে যেন এই রেসলিং ম্যাচটা না লড়ে, কারণ যদি সেই রেসলিং ম্যাচটা লড়ে তাহলে কিন্তু তার ক্ষতি হতে পারে, তার জীবন বিপন্ন হতে পারে। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge, and then Rosalind, by her kind words, tried to change his mind from the ensuing fight. প্রথমে সিলিয়া ওই ইয়াং ম্যানটাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি এই ম্যাচটা বা এই রেসলিং ম্যাচটা লড়ো না, কারণ এটাতে তুমি ওকে পারবে না এবং তোমার কিন্তু ক্ষতি হতে পারে এবং তোমার জীবন বিপন্ন হতে পারে। সিলিয়ার কথা বলা হয়ে গেলে রোজালিন্ডও তার কাইন্ড ওয়ার্ডস দিয়ে তাকে পারসুয়েট বা বোঝানোর চেষ্টা করলো যে তুমি এই প্লিজ রেসলিং ম্যাচটাতে অংশগ্রহণ করো না। But after hearing the entreaties of the ladies, the youth became all the more determined to prove his valor in front of their fair ladies. Entreaties মানে রিকোয়েস্ট। তো এই দুটো সিলিয়া এবং রোজালিন্ডের রিকোয়েস্ট শুনে বা তাদের প্লিড শুনে এই ইউথটি বা এই ইয়াং ম্যানটি সে আরো বেশি ডিটারমাইন্ড হয়ে গেল যে না, এইবার আমি আপনারা আমাকে আপিল করলেন যাতে আমি এই ম্যাচটা না লড়ি, সেটার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার ভ্যালোর মানে কারেজ অফ অ্যান হিরো, মানে আমি যে কতটা সাহসী সেটা আমাকে প্রমাণ করতেই হবে। হি রিফিউজড টু লিসেন টু দেম, বাট হি সেড ইন সাচ এ গ্রেসফুল ম্যানার দ্যাট বোথ দি লেডিজ বিকাম মোর কনসার্নড অফ হিম। ওই যে বললাম, সে রিফিউজ করলো কি থ্যাংক ইউ, আপনারা যে কনসার্ন সেজন্য আই এম অবলাইজড, আমার খুব খুশি হয়েছে যে আপনারা কনসার্ন সেজন্য, বাট আমি এই ম্যাচটা লড়তেই হবে বিকজ আই নিড টু প্রুভ সামথিং। এবং সেগুলো তিনি এত গ্রেসফুলি এত পোলাইটলি বললেন ওই মহিলাগুলোর কাছে যে মহিলাগুলোর মানে সিলিয়া রোজালিন্ডে ভালো লেগে গেল এবং তারা এখন আরো বেশি কনসার্ন হয়ে গেল এই ইয়াং ম্যানটার জন্য। হি স্যাড, আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার এন্ড বিউটিফুল লেডিজ এনিথিং। হি অলসো স্যাড and he would like the ladies to wish for him, and if he was defeated he would not be ashamed, and even if he was killed there was no one to lament for him in this world. Now তখন ওই ইয়াং ম্যানটি বললেন যে আমি খুবই দুঃখিত যে আপনাদের রিকোয়েস্ট আমি রাখতে পারছি না, এবং তখন বললেন যে আপনাদের কাছে এটা এইটুকু অনুরোধ করবে যে আপনারা আমাকে গুড লাক উইশ করুন, অ্যান্ড যদি আমি হেরেও যাই তাহলে আমার কোনো লজ্জা থাকবে না, যদি আমি মারাও চাই এখানে তাহলেও আমার কোনো ব্যাপার নেই, কারণ এই পুরো পৃথিবীতে আমার জন্য দুঃখে কাঁদার কেউ নেই। সো হেরে গেলে তো আমার লজ্জা নেই, আর যদি আমি মারাও করি তাহলে কাঁদার জন্য কেউ নেই, মানে আমার পিছনে কেউ নেই। সো আপনারা আমাকে বাধা না দিয়ে আমাকে গুড লাক উইশ করুন। He said that he was the only a person who filled up space in this world and it would be better supplied if he vacated the space. Now ওই ইয়াং ম্যানটি বললেন যে I don't have any value in this world, এই ওয়ার্ল্ডে আমার কোনো ভ্যালিউ নেই, আমি শুধুমাত্র এই জায়গা জোড়া করে একটা ছোট্ট জায়গা জোড়া করে এই পৃথিবীতে আছি। যদি আমি মারা যাই তাহলে একটা জিনিস অন্তত ভালো হবে যে আমার পরিবর্তে আমার এই জায়গাটা আমার থেকে ভালো কেউ এসে ফিল আপ করবে। সো বোঝা যাচ্ছে যে সেই ইউথটা নিজেকে একজন ইউজলেস অ্যান্ড অ্যালোন পারসন হিসেবে বিবেচনা করছেন। দ্য রেসলিং ম্যাচ বিগ্যান। রেসলিং ম্যাচটা শুরু হয়ে গেল। সিলিয়া উইশড that the youth would not be hurt during the bout. সিলিয়া এটা উইশ করছিল, প্রার্থনা করছিল
যে যেন এই রেসলিং ম্যাচে ওই ইউথটি, যে অনভিজ্ঞ ইউথটি, তার যেন কোনো ক্ষতি না হয়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড আরো বেশি উদ্বিগ্ন ছিল। She had an inclination towards him because she felt pity for his friendless condition. Now রোজালিন্ড একটু বেশি উদ্বিগ্ন ছিল এবং একটু বেশি কনসার্ন ছিল ওই ইউথটির জন্য, বিকজ যখন সেই ইউথটি বলল যদি আমি মারাও যাই তাহলে এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমার জন্য কাঁদবে, সেইটা শুনে রোজালিন্ডের বেশি খারাপ লেগে গেছিল। তো সেই জন্য ও একটু বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ইট সিমস দ্যাট শি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম। তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছিল যে রোজালিন্ড প্রায় ভালোই বেসে ফেলেছিল এই ইউথটিকে। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিজ ওয়ার্কড ওয়ান্ডার্স ফর হিম, and he defeated his opponent in such a way that for some time he could not even talk. না ওই যে সিলিয়া রোজালিন্ড তাকে উইশ করেছিল, গুড লাক দিয়েছিল, যখন সে ডিনাই করে দিল যে না আমি এই রেসলিং ম্যাচটা লড়বই, সেই ইন্সপিরেশনটা পেয়ে ওই অনভিজ্ঞ রেসলারটি একটা অভিজ্ঞ রেসলারের কিন্তু হারিয়ে দিল, এবং এমনভাবে হারালো যে কিছু সময়ের জন্য সেই অভিজ্ঞ রেসলারটি মুখের কথাই বন্ধ হয়ে গেছিল। The Duke Frederick was very pleased with the youth's skill and courage and wanted to know more about him. Now এই Duke Frederick মানে প্রেজেন্ট ডিউক, সিনিয়র ডিউক যে নির্বাসন আছে আর্ডেনের জঙ্গলে, এবং তার ভাইয়ের নাম হচ্ছে ফ্রেডরিক। এই ফ্রেডরিক যখন দেখলে যে অনভিজ্ঞ রেসলারটা একটা অভিজ্ঞ রেসলারকে হারিয়ে দিল, তখন তার সাহসের এবং তার স্কিলের প্রশংসা করলো এবং তার ব্যাপারে আরও জানতে উৎসুক হলো। The youth introduced himself as Orlando, the youngest son of Sir Roland de Boys. Now Orlando বললো কি আমার নাম, না সেই ইউথটি বলল যে আমার নাম হচ্ছে ওরল্যান্ডো আর আমি স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। স্যার রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ ডেড। রোল্যান্ড ডি বয়েজ মারা গিয়েছিলেন। বাট ওয়েন হি ওয়াজ অ্যালাইভ হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দি ব্যানিশড ডিউক। কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন তখন উনি যে নির্বাসিত ডিউক মানে ডিউক সিনিয়র তার খুব ভালো বন্ধু ছিলেন। সো অন হিয়ারিং দ্যাট ওরল্যান্ডো ওয়াজ হিজ সান, the Duke was displeased and wished he had been the son of someone else. আর রোল্যান্ড ডি বয়েজ কিন্তু এখনকার যে ডিউক মানে ডিউক ফ্রেডরিক এর এনিমি ছিলেন। তো সেই জন্য যখন উনি শুনলেন যে ওরল্যান্ডো হচ্ছে রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে, তার মানে ওনার এনিমির ছোট ছেলে, তখন উনি ডিসপ্লিজড হলো। উনি আর সেই যে খুশি হয়েছিলেন সেটা উনি থাকতে পারলেন না, এবং উনি উইশ করলেন এ যদি ওর ছেলে না হয়ে অন্য কারো ছেলে হতো তাহলে খুব ভালো হতো। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite and confessed to Celia. My father loved Sir Roland de Boys, and if I had known that Orlando was his son, I would have added tears to my entreaties before he should have ventured. Now Rosalind হচ্ছে সিনিয়র ডিউকের কন্যা। উনি যখন শুনলেন যে আমার বাবার খুব ভালো বন্ধু রোল্যান্ড ডি বয়েজ তারই ছোট ছেলে হচ্ছে ওরল্যান্ডো, তখন রোজালিন্ড খুব খুশি হলো এবং তখন সে সিলিয়াকে বলল যে আমি যেটা আগে জানতে পারতাম যে ওরল্যান্ডো হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে, তাহলে আমি টিয়ার্স মানে আমি যে আপিলটা করেছিলাম ওকে না যুদ্ধটা করার বা রেসলিংটা লড়ার, সেই আপিলের সঙ্গে আমি কিছু কান্না মানে কানতে কানতে ওকে বলতাম যে তুমি প্লিজ এই রেসলিংটা লড়ো না। The ladies went to him and seeing that he was sad due to displeasure of the Duke, spoke to him kindly, and Rosalind even gave him her chain from her neck and said that had she not been out of fortune, she would have given him a more valuable gift. যখন রেসলিং ম্যাচটা শেষ হয়ে গেল তখন সিলিয়া রোজালিন্ড আবার অরল্যান্ডোর কাছে গেলেন, যে দেখলেন যে অরল্যান্ডো খুব স্যাড আছে, কারণ ডিউক ফ্রেডরিক তার প্রতি খুশি না। প্রথমে তো খুশি হয়েছিল, যখন দেখলো যে অরল্যান্ডো হচ্ছে তার এনিমির ছেলে তখন সে ডিসপ্লিজড হয়ে গেল, এবং সেটা যখন রিয়াকশনটা দেখলো অরল্যান্ডো এখনকার ডিউকে মানে ডিউক ফ্রেডরিকে, তখন সে স্যাড ছিল। কিন্তু রোজালিন্ড আর সিলিয়া যে তাকে সান্ত্বনা দিল। ইভেন রোজালিন্ড তার গলা থেকে একটা চেন খুলে ওকে দিল এবং বলল কি আমার যদি ফরচুন মানে আমি তখন নির্বাসিত, আমার বাবা আগে ডিউক ছিল, সেরকম যদি থাকতো এখনো তাহলে আমি তোমাকে এর থেকেও ভালো কোনো গিফট কিন্তু দিতাম, কিন্তু আপাতত আমি তোমাকে শুধু এই চেনটাই দিতে পারছি। When the cousin sisters were alone, they talked of the young wrestler. তারপরে যখন সিলিয়া রোজালিন্ড অ্যালোন একা ছিল তখন তারা অরল্যান্ডোর ব্যাপারে কথা বলছিল। সিলিয়া thought that Rosalind must have fallen in love with Orlando and she said, সিলিয়া যখন রোজালিন্ডের কথাবার্তা শুনছিল ওর কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল যে রোজালিন্ড অরল্যান্ডোকে ভালোবেসে ফেলেছিল। She said, is it possible that you should fall in love so suddenly? তখন সিলিয়া বলল কি হঠাৎ করে তুমি এত
এত গভীর ভালোবেসে ফেললে কাউকে, এটা কি সম্ভব? রোজালিন রিপ্লাইড, রোজালিন উত্তর দিল, দি ডিউক, my father loved his father dearly. Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. রোজালিন তার উত্তর বলে, হ্যাঁ হতেই পারে, কারণ এর মেন কারণটা হচ্ছে আমার বাবা ওর বাবাকে খুব ভালোবাসতো, দে ওয়ার বেস্ট ফ্রেন্ডস, হতে পারে সেই জন্যেই সাডেনলি আই ফেল ইন লাভ উইথ অরল্যান্ডো। তখন সিলিয়া বললেন যে ঠিক আছে, মেন স্টোরিটা যদি যাও তাহলে বুঝতে পারবে যে রোজালিন তখন সিলিয়াকে রিকোয়েস্ট করে যে প্লিজ, তোমার বাবা তো ওরল্যান্ডোকে হেট করে, কিন্তু তুমি সেটা করো না। তখন সিলিয়া বলে, ঠিকই বলেছো, ইভেন দো মাই ফাদার হেটস ওরল্যান্ডো, বাট যেহেতু তুমি ওরল্যান্ডোকে ভালোবাসো সেই জন্য আমি ওরল্যান্ডোকে ঘৃণা করব না। ফ্রেডরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইট অফ স্যার রোল্যান্ড ডি বয়েস সন। নাও ফ্রেডরিক মানে ডিউক ফ্রেডরিক, উনি ওরল্যান্ডোকে আর সহ্য করতে পারছিলেন না, দেখলেই রেগে যাচ্ছিলেন। ইট রিমাইন্ডেড হিম অফ দি মেনি ফ্রেন্ডস অফ দি ব্যানিশড ডিউক, মানে ওরল্যান্ডোকে দেখলেই ডিউক ফ্রেডরিকের তার দাদার বাকি সব বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছিল। একটা জিনিস মনে রাখতে হবে, বাকি সব বন্ধু মানে তার যে ফলোয়ার, তারা যারা সিনিয়র ডিউকের সঙ্গে ফরেস্ট অফ আর্ডেনে গিয়েছিল, তারা সবাই কিন্তু এনিমি ছিল ডিউক ফ্রেডরিকের। তো সেই জন্য যখনই ওরল্যান্ডোকে দেখছিল, ওরল্যান্ডোকে দেখার সঙ্গে সঙ্গে তার বাবার কথা মনে পড়ছিল, আর তার বাবার সঙ্গে সঙ্গে বাকি সব যত এনিমি আছে ডিউক ফ্রেডরিকের সবার কথাই মনে পড়ে যাচ্ছিল। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজাল্যান্ড অ্যাজ শি ওয়াজ প্রেজড ফর হার ভার্চুজ অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার। এবং লেটলি মানে রিসেন্টলি আর একটা জিনিসও হয়েছে, সেটা হচ্ছে রোজালিন্ডকেও সে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করেছে, এবং রোজালিন্ডের প্রতি আস্তে আস্তে একটা ক্ষোভ জমা হচ্ছে ডিউক ফ্রেডরিকে। কেন? দুটো কারণ। নাম্বার ওয়ান রিজন ইজ, সেই প্রভিন্সের লোকজন তাকে মায়ের চোখে দেখতো, যে রোজালিন্ডের বাবাকে ভুলভাবে ডিউক ফ্রেডরিক নির্বাসন দিয়েছে, সেই জন্য সবার নজরে একটা অসহায় মেয়ের স্থান করে নিয়েছিল রোজালিন। আর সেকেন্ড হচ্ছে সে খুব অনেস্ট এবং সত্যি কথা বলতো সব, এবং তার ভ্যালুস ছিল খুব ভালো লাইফে, এবং সেই জন্য তার এই সমস্ত কোয়ালিটির বা ক্যারেক্টারের জন্য লোকে তাকে পছন্দও করতো। তো যেহেতু রোজালিনকে লোকে পছন্দ করতে শুরু করেছিল এবং একটা সিম্পাথির জায়গা তৈরি হচ্ছিল, এই ব্যাপারটাও কিন্তু ডিউক ফ্রেডরিকের ভালো লাগছিল না। Now all of a sudden Frederick became angry and he entered the room of the ladies while they were still discussing about Orlando. এইসব কথা ভেবে ডিউক ফ্রেডরিক ঝড়ের গতিতে সিলিয়া রোজাল্যান্ডের রুমে প্রবেশ করছিল। যে সময় উনি প্রবেশ করলেন সেই সময় সিলিয়া রোজাল্যান্ড অরল্যান্ডোর কথাই আলোচনা করছিল। সো হি অর্ডার রোজাল্যান্ড টু জয়েন হার ফাদার ইন দি ফরেস্ট। তারপরে ডিউক ফ্রেডরিক সোজাসুজি রোজাল্যান্ডকে বলে দিলেন যে তোমার আর প্যালেসে থাকা চলবে না, তোমার বাবাকে যেমন নির্বাসন দেওয়া হয়েছে ফরেস্টে, তোমাকেও ফরেস্টে চলে যেতে হবে। Celia pleaded in favor of her sister, but the Duke turned a deaf ear to any such request. He said, "She's too subtle for you. Her smoothness, her very silence, and her patience speak to the people, and they pity her." তখন ডিউক ফ্রেডরিক বললেন, টার্নড এ ডেফ ইয়ার মানে কোনো কথাই কানে তুললেন না। তখন সিলিয়া রিকোয়েস্ট করলো কি না, তুমি বলেছিলে যে একে আমার সঙ্গে থাকতে দেবে, হঠাৎ করে তুমি একে নির্বাসন দিতে পারো না। তখন ডিউক ফ্রেডরিক বললেন, আমি কোনো কথাই শুনতে চাই না। শি ইজ টু সাটল ফর ইউ মানে তোমার থেকে ও অনেক বেশি ইন্টেলিজেন্ট লোকের চোখে। হার স্মুথনেস, হার সাইলেন্স, ও যে এরকম চুপচাপ থাকে বা এত ভালো ব্যবহার করে, এত গ্রেসফুল, এবং তার এই আস্তে আস্তে কথাবার্তা বলা, এই সমস্ত জিনিসই কিন্তু রোজালিন্ডকে তোমার থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। এবং অ্যাজ এ ফাদার আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, অ্যান্ড দে পিটি হার মানে, এবং লোকে আস্তে আস্তে ওর জন্য একটা সিম্পাথির জায়গাও তৈরি করেছে। তো আমি চাই না যে লোক ওকে সিম্পাথি দেখা, সো দ্যাট ইজ দ্য রিজন she has to leave, ওকে চলে যেতে হবে। You are a fool to plead for her, for you will seem more bright and virtuous when she is gone. তখন ডিউক ফ্রেডরিক বলেন যে তুমি যে রিকোয়েস্ট করছো যে ওকে থাকতে দেওয়া হোক, তুমি একজন খুবই বোকা মহিলা। ও যদি থাকে তাহলে তোমাকে ওর সামনে নিষ্প্রভ দেখায়, আর ও যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে অনেক বেশি ব্রাইট দেখাবে। আর যেহেতু এখন ও আছে রোজালিন্ড তোমার সঙ্গে, বিকজ রোজালিন্ড ইজ ভেরি ভার্চুয়াস, বিকজ রোজালিন্ড ইজ ভেরি গ্রেসফুল এবং খুব সুন্দর কথাবার্তা বলতে পারে, ওর একটা যে অ্যাটিটিউড আছে সেটা কিন্তু তোমার মধ্যে নেই। তো সেই জন্য তোমরা দুজনে যখন একসঙ্গে থাকো তখন রোজালিন্ডকে কিন্তু বেশি ব্রাইট দেখা। সেই জন্য যদি রোজালিন্ড চলে যায় সেটা তো তোমারই ভালো হবে। সো তুমি যে রিকোয়েস্ট করছো যে ওকে থাকতে দেওয়া হোক, ইউ আর এ ফুল। Therefore, don't speak for her, and the decision that I have taken is irrevocable. মানে বললো কি, সেই জন্য আমি বলছি রোজালিন্ডের কথা বলো না, আর আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা কিন্তু ফাইনাল
এটা কিন্তু আর টলানো যাবে না। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of her father. যখন সিলিয়া অনেক রিকোয়েস্ট করেই তার বাবা জিক ফ্রেডরিকের মন পরিবর্তন করতে পারলো না, তখন ও ডিসিশন নিল যে ও রোজালিন্ডের সঙ্গে আর্ডেনে ফরেস্টে যাবে ডিউক সিনিয়র মানে রোজালিন্ডের বাবাকে খুঁজতে। Before they set out, they decided to change their clothes as it would be unsafe for two young ladies to travel alone in রিচ অ্যাটায়ার। তাদের যাত্রার আগে তারা ডিসাইড করলো কি আমাদের যে পোশাক পরে আছি এই পোশাক পরে যাওয়াটা সেফ হবে না, আনসেফ হবে। সেজন্য তারা ডিসাইড করলো কি তারা এই পোশাকগুলো পাল্টে অন্য পোশাক পরে প্যালেস থেকে বেরোবে। Rosalind thought that one could disguise herself as a male, and since she was taller than Celia, she decided to dress as a country lad, and Celia could dress as a country lass. Rosalind একটু লম্বা ছিল সিলিয়ার থেকে, সেজন্য রোজালিন্ড ডিসাইড করলো যে আমরা দুজনাই ভাই বোন সেজে প্যালেস থেকে বেরোবো। আমি যেহেতু তোমার থেকে একটু বেশি লম্বা, তাহলে আমি তোমার ভাই সাজবো, মানে আমি একজন ছেলে সাজবো, আর তুমি আমার বোন হিসাবে থাকবে। And they would introduce themselves as brother and sister. Rosalind would call herself as Ganymede and Celia would be called Aliena. Now Rosalind বললো কি আমার নাম হবে এখন থেকে ছদ্মনাম obviously Ganymede, and তোমার নাম হবে, তুমি আমার বোন, তোমার নাম হবে Aliena. In this disguise, with money and their jewels, they set out on their journey to the forest of Arden. এরকম একটা ছদ্মবেশ নিয়ে, কিন্তু তাদের সঙ্গে ঝোলাতে তারা টাকা পয়সা এবং সেই সোনাদানা অনেক নিয়ে নিয়েছিল, সেইগুলো নিয়ে তারা ডিউক সিনিয়র মানে রোজালিন্ডের বাবাকে খুঁজতে আর্ডেনের ফরেস্টের উদ্দেশ্যে রওনা হলো। A long way from the Duke's kingdom. Now ফরেস্ট অফ আর্ডেনটা এখন যে ডিউক মানে ডিউক ফ্রেডরিকের রাজত্ব থেকে বা প্রভিন্স থেকে অনেক দূরে ছিল। দ্য লেডি রোজালিন্ড গ্যানিমিড, the accordance to her dress put on an attitude to her sister, who left the luxury of the palace for their true love to each other. Now রোজালিন্ড যে এখন ছেলে সেজেছিল গ্যানিমিড, এমন হাবভাব করছিল যে সে যেন সে একটা ছেলে, এবং শুধুমাত্র সে সেজেছিল সেরকম তাই নয়, তার অ্যাটিটিউডটাও তো ছেলের মতো করে নিয়েছিল, এবং অ্যাজ এ সে অ্যালিয়েনা বা সিলিয়ার যে বড় ভাই সেরকমই কিন্তু অ্যাক্টিং করছিল। এবং দুজনা কিন্তু এখানে শেক্সপিয়ার বলতে চাইছেন রোজালিন্ড অ্যান্ড সিলিয়া তারাই কিন্তু কোনো স্বার্থ ছিল না এই ভেঞ্চার করার, স্পেশালি সিলিয়া, বাট রোজালিন্ড আর সিলিয়া বিকজ they had unconditional love for each other. তারা একজন আরেকজনকে এত গভীরভাবে ভালোবাসতো অ্যাজ এ ফ্রেন্ড যে সিলিয়া তার সব কিছুকে পরিত্যাগ করে, তার প্যালেস, তার লাক্সারি, তার সব কিছু পরিত্যাগ করে সে কিন্তু রোজালিন্ডের সঙ্গে একটা অজানা অ্যাডভেঞ্চারে যেতে রাজি হয়ে গেছিল। সো দে ওয়াকড অ্যালং, রোজালিন্ড শোয়িং আ চিয়ারফুল স্পিরিট অ্যাজ ইফ হি ওয়াজ দি রিয়েল গ্যানিমিড, দি রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার অফ দি জেন্টল ভিলেজ মেইডেন অ্যালিয়েনা। তারা হাঁটছিল, অনেক দূর পর্যন্ত তারা হেঁটেছিল। রোজালিন্ড এমন একটা অ্যাটিটিউড নিয়েছিল যে সে খুব চিয়ারফুল, সে খুব হাসি খুশি এবং একজন সাহসী, স্টাউট হার্টেড মানে বলতে পারো কি একজন সাহসী মানে কারেজিয়াস একটা ব্রাদার, আর তার সঙ্গে আছে একটা গ্রামের একটা মেয়ে যেটা অ্যালিয়েনা, সে যে হচ্ছে ওর সিস্টার। When they reached the forest of Arden, they did not get the inns of food or the good accommodation that they had got till then. Now তারা যখন হাঁটতে হাঁটতে আর্ডেনের ফরেস্টে পৌঁছালো, সেখানে পৌঁছে না তারা খাবার পেলো, না কোনো ভালো থাকার জায়গা পেলো, না কোনো সরাইখানা পেলো, যেটা এতক্ষণ পর্যন্ত তারা পেয়ে আসছিল। Ganymede, who had hitherto cheered her sister, confessed that she could cry out of fatigue and hunger. Ganymede যে এতক্ষণ ধরে সিলিয়াকে সাহস দিয়ে আসছিল, একটা ভাইয়ের মতো বা একটা ছেলের মতোই অ্যাটিটিউড নিয়েছিল, সেও এবারে কিন্তু ভেঙে পড়লো। সে তখন স্বীকার করলো সিলিয়ার সামনে যে আমি এত ক্লান্ত আর আমার এত খিদে পেয়েছে যে আমি বোধহয় এবারে কাঁদতে শুরু করবো। When Aliena declared that she could walk no further, Rosalind tried to find out where they could get rest and food. যখন আলিয়ানা বললো হ্যাঁ আমিও আর এক পাও চলতে পারবো না, আমার ইমিডিয়েটলি রেস্ট আর ফুডের প্রয়োজন, তখন রোজালিন্ড কি ডিসাইড করলো যে তুমি এখানে থাকো, আমি দেখছি খাবারের আর থাকার ব্যবস্থা করা যায় কিনা। But they were certain that they were lost. কিন্তু তারা এটা নিশ্চিত ছিল যে বনের মধ্যে তারা পথ হারিয়েছে। Just then they met a countryman and asked him where they could get some food and a place to rest in exchange of money or gold. ঠিক সেই সময় রোজালিন্ড আর সিলিয়া মানে যারা গ্যানিমেড আর অ্যালিয়েনা নামে ছদ্মবেশে আছে, তাদের সঙ্গে একটা কান্ট্রি মানে ওই আর্ডেন্টেই থাকে, ওই ফরেস্টের আশেপাশেই থাকে, এরকম একটা লোকের দেখা হলো এবং তাকে তারা জিজ্ঞাসা করলো কি আমরা এখানে আশেপাশে কোথাও থাকার আর খাওয়ার ব্যবস্থা পেতে পারি কি।
He said that he was the servant of a shepherd who was going to sell off his house and so they did not have much to entertain them. তখন সেই লোকটি বলল কি আমি এখানে একটা শেফার্ড আছে, সেই শেফার্ড মানে যারা দেখবে গরু বাছুর ছাগল দেখাশোনা করে তাদেরকে শেফার্ড বলা হয়, বা চড়াতে নিয়ে যায় তাদেরকেও শেফার্ড বলা হয়। বলছে আমি সেই রকম শেফার্ডের একটা চাকর, এবং সেই শেফার্ড তার যা আছে এখানে তার যা ঘর দৌড় যা আছে সব এখান থেকে বিক্রি করতে অন্য কোনো জায়গায় চলে যেতে চাইছে। তো সেই জন্য খুব একটা বন্দোবস্ত নেই, তবে যা আছে সেটা দিয়ে আমি আপনাদেরকে হেল্প করবো। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস। বললো কি আপনারা যদি চান তাহলে আপনারা আসতে পারেন, কিন্তু খুব একটা বেশি আমি বন্দোবস্ত করতে পারবো না। They followed the man and bought the house and the sheep and also took the man to wait on them. তারা সেই লোকটার সঙ্গে সেখানে গেল, যে বাড়িটা দেখে বা সেই পুরো জায়গাটা দেখে পছন্দ হয়ে গেল। তাদের কাছে শুধু গোল্ড আর জুয়েলারি ছিলই, সেই সমস্ত দিয়ে তারা সেই জায়গাটাও কিনলো, ওইখানে যত শিপ ছিল সেই শিপগুলোকে কিনলো। আর যে লোকটা মানে ওই চাকরটা তাকেও বললো কি তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমাদেরকে আমাদের চাকর হিসাবে নিযুক্ত করলাম। Thus, they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his follower. ঠিক সেইভাবে তাহলে এটাই ব্যবস্থা হলো। তারপর থেকে তারা সেই জায়গাতেই থাকলো এবং সেখান থেকেই ওই ফরেস্ট অফ আর্ডেনে কোন জায়গাতে সিনিয়র ডিউক তার ফলোয়ারদের সঙ্গে আছেন সেটা খুঁজে বেড়ানোর চেষ্টা করতে লাগলো। Two sisters settled in their new cottage like very comfortably. সিলিয়া রোজালিন্ড ওই যারা নতুন যে কটেজটা কিনেছিল সেখানে খুব ভালোভাবেই সেটেল হয়ে গেল and fancied themselves to be shepherd and shepherdess, এবং নিজেদেরকে শেফার্ড মানে রোজালিন্ড সে তো এখন ছেলে ছিল, তো সেই জন্য সে নিজেকে মনে মনে ভাবলো যে আমি একটা শেফার্ড মানে মেল শেফার্ড, আর সিলিয়া সে নিজেকে বলে শেফার্ডেস মানে সেও শেফার্ড রাখাল কিন্তু সে ফিমেল, এবং এইভাবেই তাদের দিনগুলো কিন্তু কেটে যাচ্ছিল। Yet sometimes Ganymede remembered the youth Orlando and thought that he was so far away from her. কিন্তু মাঝে মাঝে গ্যানিমেড মানে রোজালিন্ড সে মাঝে মাঝে ওরল্যান্ডোর কথা ভাবতো এবং এটা ভেবে সে স্যাড হয়ে যেত যে আমি এখন ওরল্যান্ডো থেকে কত দূরে আছি। But it soon came to light that he was also in the forest of Arden following certain circumstances. কিন্তু কিছুদিন পরে এটা জানতে পারা গেল যে ওরল্যান্ডো রোজালিন্ডের থেকে দূরে নেই, ওরল্যান্ডো কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে সেও এই বনেতে এসে আশ্রয় নিয়েছে। Orlando was the younger son of Sir Roland de Boys and when he died he placed Orlando in the custody of his elder son requesting him to bring up his brother with proper care. Now Orlando আমরা আগেই জানি স্যার রোল্যান্ড ডি বয়েজ এর ছোট পুত্র ছিলেন। যখন উনি মারা যান উনি ওনার বড় ছেলে যার নাম ছিল অলিভারের উপর দায়িত্ব দিয়ে যান অলিভার যেন ওরল্যান্ডোর দেখাশোনা করে এবং তার যা প্রয়োজন আছে সব মেটায়। Oliver the elder brother however did not keep the request of his father and likewise did not educate Orlando in a school. কিন্তু অলিভার তার বাবার কথা শোনেনি, বাবা মারা যাওয়ার পরেই সে কিন্তু ওরল্যান্ডোর দেখাশোনা করেনি, ইভেন ওরল্যান্ডোর এডুকেশনের ব্যবস্থা করেনি। সে তাকে না শিক্ষা দিয়েছিল না তাকে তার যা প্রাপ্য সেটা দিয়েছিল। Orlando even without the care and help of his brother grew up to be a fine man and Oliver hated him more for that. অলিভারের কোনো সাহায্য ছাড়াই ওরল্যান্ডো বড় হয়েছিলেন এবং উনি যখন বড় হয়েছিলেন উনি কিন্তু একজন খুব ভালো মানুষ হয়েছিলেন এবং সেটা দেখে অলিভার কিন্তু ওরল্যান্ডোকে ঘৃণা করত যে আমি কোনো হেল্প করিনি তা সত্ত্বেও ওরল্যান্ডো ইজ এ বেটার পারসন দ্যান মি, ওরল্যান্ডো আমার থেকে ভালো কিভাবে হয়ে গেল। He was the one who had arranged for the fight as he wanted to get rid of his younger brother. Now এবার আমরা জানতে পারবো যে অলিভার মানে ওরল্যান্ডো বড় ভাই সেই এই রেসলিং ম্যাচটার বন্দোবস্ত করেছিল, কারণ ওর মাথায় একটা প্ল্যান ছিল যে আমি একটা এরকম যদি রেসলিং ম্যাচ করি তাহলে অবভিয়াসলি অরল্যান্ডো সেই রেসলিং ম্যাচটাতে টিকতে পারবে না এবং যে সিনিয়র রেসলার আছে তাকেও আদেশ দিয়েছিলেন যে ইউ শুড কিল ওরল্যান্ডো, এবং এরকম একটা প্ল্যান করে উনি কিন্তু ওই রেসলিং ম্যাচটার বন্দোবস্ত করেছিলেন। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট ওরল্যান্ডো ওয়ান দি রেসলিং ম্যাচ, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে যেটা অলিভার ভেবেছিলেন মানে ওরল্যান্ডো দাদা তার উল্টো হয়ে গেল। কি হয়ে গেল? রেসলিং ম্যাচটাতে ওরল্যান্ডো কিন্তু জিতে গিয়েছিলেন। নেভারথলেস he was sad at the disposition of his brother and being friendless he wished not to live. কিন্তু
যখন ওরল্যান্ডো জানতে পারলেন যে আমার নিজের দাদাই এই ষড়যন্ত্রটা আমার বিরুদ্ধে করেছিল আমাকে মারার জন্য, তখনই সেই কথাটা বলেছিল যে আমার পৃথিবীতে কেউ নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস ইন দিস ওয়ার্ল্ড। এবং তারপরে উনি বলছেন হি উইশ নট টু লিভ, এবং সে চায় যে সে যেন না আর বেঁচে থাকে। এবং সেই কথাগুলি মনে আছে ফাইটের আগে রোজালিন্ড আর সিলিয়াকে বলেছিল, বিকজ তার আগেই ও জানতে পেরে গেছিল যে এটা কার ষড়যন্ত্র। When Oliver heard of the victory news of his younger brother Orlando, his jealousy knew no bounds. যখন অলিভার জানতে পারলো যে তার প্ল্যানটা সফল হয়নি আর ওরল্যান্ডো জিতে গেছে, তখন তার ঈর্ষা একদম চরম স্তরে যে পৌঁছায়। He vowed to burn his brother alive in his chamber while he slept. সে শপথ নেয় যে সে তার নিজের ছোট ভাইকে তার বাড়িতে পুড়িয়ে মারবে। This was overheard by one of the old servants of Sir Roland, and he at once set out to warn Orlando of his impending danger. এরকম একটা যে ষড়যন্ত্র করছিল অলিভার, সেটা রোল্যান্ড ডি বয়েস মানে তাদের ওখানকার একজন ভৃত্য যার নাম অ্যাকচুয়ালি অ্যাডাম, সে অ্যাডাম শুনতে পেয়ে যায় এবং অ্যাডাম অরল্যান্ডোকে ভালোবাসতেন। তো সেই জন্য উনি যখনই এরকম একটা ষড়যন্ত্রের কথা শুনতে পান যে ওরল্যান্ডোকে নিজের বাড়িতেই পুড়িয়ে মারা হবে, তখন সঙ্গে সঙ্গে সেই খবরটা উনি যে ওরল্যান্ডোকে দেন। He had a special affection for Orlando as he very much resembles his father. Now কেন একটু বেশি ভালোবাসতেন অ্যাডাম ওরল্যান্ডোকে? কারণ ওরল্যান্ডো দেখতে একদম ওর বাবার মতো ছিল। Hence, as soon as he saw Orlando, he broke into passionate exclamations. Oh, my gentle master, my sweet master, oh, you memory of old Sir Roland. Why are you virtuous? Why are you gentle, strong, and valiant? And why would you be so fond to overcome the famous wrestler? যখন ওরল্যান্ডোকে অ্যাডাম দেখলেন, তখন দেখেই মানে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তখন ওকে দেখে বিভিন্নভাবে উনি গ্রিট করলেন, বললেন মাই জেন্টল মাস্টার, মাই সুইট মাস্টার, ও ইউ মেমোরি অফ ওল্ড স্যার রোল্যান্ড, মানে তোমাকে দেখলেই আমার স্যার রোল্যান্ডের কথা মনে পড়ে যায়। ওয়াই আর ইউ ভার্চুয়াস, তুমি এত ভার্চুয়াস কেন, মানে তুমি এত সৎ কেন, বা তুমি এত মহৎ কেন? ওয়াই আর ইউ জেন্টাল, তুমি এত জেন্টাল কেন, মানে কাউকে কিছু বলো না। আবার স্ট্রংও খুব, আবার ভ্যালিয়েন্ট, আবার সাহসীও। অ্যান্ড ওয়াই would you be so fond to overcome the famous wrestler? এবং কেন তুমি ওই ফেমাস রেসলারের সঙ্গে রেসলিং করতে গেলে? মানে উনি অ্যাডাম বলতে চাইছেন যে এটা তো তোমার সব ভারী ষড়যন্ত্র ছিল, তো why did you do this? Your praise is come too swiftly home before you. বলছে এই যে তোমার এত ভালো গুণ না, সেই ভালো গুণগুলো কিন্তু এখন তোমার আগেনস্টে যাচ্ছে। বিকজ ইউ আর সো জেন্টাল, বিকজ ইউ আর সো কারেজিয়াস, বিকজ ইউ আর সো ভার্চুয়াস, বিকজ ইউ আর সো স্ট্রং, এই সমস্ত গুণগুলো কিন্তু নাও ইজ গোয়িং টু কিল ইউ, এই সমস্ত গুণের জন্যই কিন্তু তুমি মারা পড়বে। Orlando could not comprehend what the matter was, and the servant explained to him the reason for his concern, stating the plan of his brother to burn him in his own chamber. Orlando তো এগুলো কিছুই বুঝতে পারছিলেন যে তুমি কি বলছো। তখন অ্যাডাম ওকে বলল কি তোমার ভাইয়ের এই প্ল্যান আছে, যেহেতু তুমি এটা জিতে গেছো রেসলিংটা, তোমার ভাই এখন প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে পড়েছে এবং উনি প্ল্যান করেছেন যে তোমাকে তোমার বাড়িতেই পুড়িয়ে মারবেন। Adam, as the servant was named, advised Orlando to flee the place. অ্যাডাম তখন ওরল্যান্ডোকে অ্যাডভাইস দিল কি তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা থেকে পালিয়ে যাও। অ্যান্ড হি, নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভ ফর ফিউচার ইউজ। অ্যাডাম জানতো যেহেতু অলিভার তার ছোট ভাইকে দেখতে পারতো না, তাকে কোনো টাকা পয়সাই দিত না, পড়াশোনাই করায়নি, টাকা পয়সা দেওয়া দূরের কথা। সেজন্য অ্যাডাম বললো আমি জানি তোমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমি আমার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রেখেছিলাম, সেটা আমি তোমাকে দেবো, সেটা তুমি ব্যবহার করো। Saying that, he gave the gold amounting to 500 crowns to Orlando and requested Orlando to allow him to be his servant, and promised that though he looked old, he would take good care of Orlando and work for him. 500 ক্রাউন জমা করেছিলেন, 500 গোল্ড ক্রাউন জমা করেছিলেন অ্যাডাম। সেই সঞ্চয়টা ওরল্যান্ডোকে দিয়ে বললেন কি এটা আপনি রাখুন, আর আপনি আমাকে আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিন। আমি যদিও দেখতে বুড়ো হয়ে গেছি, কিন্তু আমি আপনার যত্ন রাখবো। I'll take care of you. Orlando was pleased and grateful at the faithfulness of Adam, whom he addresses as good old man, and at once they set out with the promise that he would find some work before they had spent the savings that Adam had given him. Now যখন এত কথা শুনলো
তখন এই যে অ্যাডাম যে এত ফেইথফুল, এত যে বিশ্বাসী, সেই বিশ্বাসযোগ্যতা দেখে অরল্যান্ডোর খুব ভালো লাগলো। তখন সে অ্যাডামকে গুড ওল্ড ম্যান বলে সম্বোধন করলো এবং তাকে তার সঙ্গে নিল এবং দুজনাই সেই জায়গা থেকে প্রস্থান করলো। এবং অরল্যান্ডো এটাও বললো কি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি কোনো একটা কাজ খুঁজে নেব যাতে এই সেভিংটা আমাদের শেষ না হয়ে যায়। দ্য টু master and servant traveled long till they reached the forest of Arden, and they were also as tired and hungry as the two sisters had been. Now, ঠিক এইভাবেই তারা ফরেস্ট অফ আর্ডেনে যে পৌঁছালো, মানে অরল্যান্ডো আর অ্যাডাম। তারাও যখন ওখানে যে পৌঁছালো, রোজালিন্ড আর সিলিয়া যেমন হাংরি আর টায়ার্ড ছিল, তারাও ঠিক সেই রকমই হাংরি আর টায়ার্ড হয়ে পড়লো। দে ট্রাইড ইন ভেইন টু ফাইন্ড আ শেল্টার অ্যান্ড ফুড, অ্যান্ড অ্যাট লাস্ট when Adam could go no further, Orlando carried him in his arms to the shelter of a tree and cheered him, saying, তারা চেষ্টা করলো সেখানে কোথাও আশ্রয় বা খাবার পাওয়া যায় কিনা, কিন্তু সেই চেষ্টাটা ব্যর্থ হলো। এবং তারপরে যখন অ্যাডাম বলল কি সে আর এক পাও চলতে পারবে না উইদাউট রেস্ট অফ ফুড, তখন অরল্যান্ডো তাকে তার হাত ধরে ধরে তাকে একটা গাছের ছায়ায় বসিয়ে তাকে চিয়ার দিল, মানে তাকে মোটিভেট করলো আর বলল, গুড ওল্ড ম্যান, রেস্ট ইউর ভেরি লিমস হিয়ার আ ওয়াইল অ্যান্ড ডু নট টক অফ টাইম। ওকে সম্বোধন করলো গুড ওল্ড ম্যান বলে কি তুমি এই গাছের ছায়ায় বসো কিছুক্ষণ, তোমার ক্লান্ত পাগুলোকে একটু বিশ্রাম দাও, মরার কথা বলো না, আই উইল বি রাইট ব্যাক, আমি খাবারের আর শেল্টারের ব্যবস্থা করে আসছি। Orlando then searched for food and by chance came upon the company of the Duke and his friends. অরল্যান্ডো যখন একটা গাছের ছায়াতে অ্যাডামকে বসিয়ে খাবারের খোঁজ করছিলেন, তখন বাই চান্স কোইন্সিডেন্টলি ভাগ্যক্রমে তার কার সঙ্গে দেখা হয়ে গেল, সিনিয়র ডিউক মানে ডিউক ফ্রেডরিকের দাদার সঙ্গে দেখা হয়ে গেল, কারণ সে ওই বনেই থাকতো। When Orlando reached there, it was dinner time. অরল্যান্ডো যখন ওখানে যে পৌঁছালো তখন ডিনার করার সময় হয়েছিল। The Duke had sat down for dinner. ডিউক অলরেডি বসে গিয়েছিলেন ডিনার করতে। Orlando finding food drew his sword to grab the food from the Duke and his men. অরল্যান্ডো তখন ডেসপারেট ছিলেন যে কোনো প্রকারে ওনাকে খাবার জোগাড় করতেই হবে, যদি উনি খাবার না জোগাড় করতে পারে তাহলে অ্যাডাম মারা যাবে। তো সেই জন্য যখন দেখলেন সবাই ডিনার করতে বসে গেছে along with senior Duke, তখন ওই খাবারটাকে ওদের কাছ থেকে নেওয়ার জন্য উনি যুদ্ধ করতেও প্রস্তুত ছিলেন। সেই জন্য উনি তার ছুরিটা বা সোর্ডটা যে ছিল ওনার কাছে সেটা বের করলেন। He charged them not to touch a morsel, এবং সেই সোর্ডটা বের করে উনি চার্জ করলেন এবং আক্রমণাত্মক হয়ে গেলেন এবং সবাইকে ওয়ার্নিং দিলেন কেউ যেন খাবারে স্পর্শ না করে। মর্সেল মানে খুব কম অ্যামাউন্ট অফ ফুড ইজ কল্ড মর্সেল। দ্য ডিউক ওয়াজ কাইন্ড অ্যান্ড আস্কড হিম দ্য রিজন ফর হিজ রুড বিহেভিয়ার। সিনিয়র ডিউক উনি একজন খুব কাইন্ড হার্টেড মানুষ ছিলেন। তো উনি তখন অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলেন যে তুমি ফুডের জন্য এত আক্রমণাত্মক কেন হয়ে গেছো, তোমার এই বিহেভিয়ারের কারণ কি? হি ওয়ান্টেড টু নো if it was due to hunger or did he despise the courtesy known to civil men. সিনিয়র ডিউক বললেন এর পিছনে কি কারণ আছে? একটা কারণ হতে পারে তুমি ভীষণ ক্ষুধার্ত, এটা কি কারণ? না তোমার কারণ হচ্ছে তুমি যে শহুরে যে প্রথা বা রীতিরেওয়াজ সেটাকে তুমি ভীষণ ঘৃণা করো, সেই জন্য শহুরে প্রথার বিরুদ্ধে যে তুমি এরকম ব্যবহার করছো। কোনটা ঠিক? Orlando replied that as he was dying of hunger, he had thought that in this wild forest he had to put up such behavior in order to get food. তখন অরল্যান্ডো উত্তরে বললেন যে আমরা অনেক খাবার খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও খাবার পাইনি, সেই জন্য আমি শেষে এই পন্থাটা নিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে এরকম একটা জঙ্গলে আমাকে একটু বর্বর হতে হবে তবে আমি কোনো কিছু জিনিস পাবো, তার জন্য আমি এরকম সোলটা বের করেছি। দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি অ্যান্ড আস্কড হিম টু সিট ডাউন ফর ডিনার। তখন সিনিয়র ডিউক ব্যাপারটা বুঝলেন, উনি ওনার সঙ্গে কাইন্ডলি কথা বললেন অরল্যান্ডোর সঙ্গে আর বললেন যে ঠিক আছে বসো, তুমি আমাদের সঙ্গে ডিনার করতে পারো। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট দো হি ওয়াজ হাংরি হি উড নট টাচ ফুড আনলেস অ্যাডাম ওয়াজ ফেড। তখন অরল্যান্ডো ওর সার্ভেন্ট অ্যাডামের কথা বললেন যে আমার সঙ্গে আরেকজন আছে, আমি যেহেতু ভীষণ ক্ষুধার্ত সেও আমার মতোই ক্ষুধার্ত, অ্যাডাম যতক্ষণ না খাবার স্পর্শ করছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার স্পর্শ করতে পারবো না। দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড অ্যান্ড সেড দ্যাট দে উড ওয়েট ফর দেম।
তখন সিনিয়র ডিউক বললেন ঠিক আছে, তোমার বন্ধুকে বা তোমার সার্ভেন্টকে বা তোমার সঙ্গীকে নিয়ে এসো, তুমি যতক্ষণ না আসছো আমরা সবাই ওয়েট করব। Orlando went quickly, brought the old man, and then both of them, along with the Duke, had food to their satisfaction. Orlando গিয়ে অ্যাডামকে নিয়ে এলেন, তারপরে Orlando, অ্যাডাম, সিনিয়র ডিউক এবং তার যারা সঙ্গী সাথী ছিল সবাই মিলে একসঙ্গে ডিনার করলেন এবং অ্যাডাম এবং Orlando তারা পেট ভরে যত ইচ্ছা খাবার খেলেন। অ্যাডাম অন হ্যাভিং ফুড রিগেইনড হিজ লস্ট স্ট্রেংথ। অ্যাডাম খাবার পেয়ে আবার উনি যে দুর্বল হয়ে পড়েছিলেন সেই দুর্বলতাকে উনি ঝেড়ে ফেলে দিয়ে আবার পূর্বের মতো স্ট্রেংথ পেলেন। আফটার দ্য ডিনার দ্য ডিউক আস্কড Orlando অ্যাবাউট হিম, and when he came to know that Orlando was his friend's son, he took Orlando and Adam under his care. খাওয়া দাওয়া যখন হয়ে গেল তখন সিনিয়র ডিউক Orlandoকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাবাকে বা তোমার ফ্যামিলি সম্বন্ধে। তারপর উনি জানতে পারলেন যে Orlando হচ্ছে ওনার বেস্ট ফ্রেন্ডের পুত্র। তখন সেই জন্য খুব সাদরেই Orlando অ্যাডামকে তাদের সঙ্গে থাকার অনুমতি দিলেন। After a few days, while roaming in the forest, Ganymede and Aliena were surprised to see Rosalind's name carved on the bark of the trees and love sonnets, all addressed to Rosalind attached to them. কিছুদিন পরে সেই বনে সিলিয়া আর রোজালিন্ড, মানে যারা এখন অ্যালিয়েনা আর গ্যানিমেড ছদ্মবেশ নিয়ে আছে, তারা বনে ঘোরাফেরা করছিল তার বাবাকে খোঁজার উদ্দেশ্যে অবভিয়াসলি। হঠাৎ করে বিভিন্ন ট্রির গাছের ছালের মধ্যে রোজালিন্ডের নাম খোদাই করে লেখা আছে এটা দেখতে পাওয়া গেল এবং তার সঙ্গে কিছু কবিতা সনেটসও লেখা আছে এবং সব কবিতাগুলো কিন্তু উদ্দেশ্য করে লেখা আছে রোজালিন্ডকে। When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, they met Orlando and could easily recognize him as he was wearing the chain given earlier by Rosalind around his neck. যখন তারা এটা অবাক হয়ে যাচ্ছিল যে এই গভীর জঙ্গলে আমাদের কিংডম থেকে এত দূরে কে আমার নাম, রোজালিন্ড নিজে ভাবছে কে আমার নাম খোদাই করে রেখেছে গাছে গাছে এবং কবিতাও লিখে রেখেছে, এরকম ভাবছিল। তখন তারা Orlando দেখা পেল এবং Orlandoকে দেখেই ওরা চিনতে পেরে গেল, বিকজ রোজালিন্ড যে চেইনটা Orlandoকে দিয়েছিল রেসলিং ম্যাচটা জেতার পরে, Orlando সেই চেইনটাই কিন্তু গলায় পড়েছিল। বাট Orlando could not recognize them because of their disguise. Rosalind আর সিলিয়া Orlandoকে দেখে চিনতে পেরেছিল, কিন্তু Orlando ওদেরকে দেখে চিনতে পারেনি অবভিয়াসলি, কারণ রোজালিন্ড গ্যানিমেডের ছদ্মবেশ নিয়েছিল আর সিলিয়া অ্যালিয়েনার ছদ্মবেশ নিয়েছিল। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে Orlandoকে ওরা দুজন চিনতে পেরেছে কিন্তু Orlando ওদের দুজনকে চিনতে পারেনি। He discovered a likeness, but there was a disposition in fair Rosalind which was missing in the youth. Orlando গ্যানিমেড মানে রোজালিন্ড যে আসলে, তাকে দেখে একটা সিমিলারিটি পেলেন যে অনেকটা রোজালিন্ডের মতোই লাগছে, বাট রোজালিন্ডের উনি যেরকম ক্যারেক্টারটা দেখেছিলেন, শি ওয়াজ ভেরি সফট স্পোকেন, শি ওয়াজ ভেরি কাইন্ড, শি ওয়াজ ভেরি জেন্টল, সেই রকম ক্যারেক্টার কিন্তু এই ব্যক্তিটির মধ্যে মানে এই গ্যানিমেডের মধ্যে উনি দেখতে পেলেন না। সেই জন্য Orlando একবার ভাবলেন যে অনেকটা রোজালিন্ডের মতো লাগছে, কিন্তু তারপরে আর উনি বেশি ভাবলেন না এটার বিষয়। Rosalind on the other hand teased him, saying that she was in search of a certain youth who had spoiled the bark of trees by writing the name of his lady love and attaching love poems to that effect. নাও তখন একটু টিজ করার জন্য বা লেগ পুলিং করার জন্য Orlandoকে রোজালিন্ড বললেন যে আমি আসলে এই জঙ্গলে একটা ব্যক্তির খোঁজ করছি, একটা ইউথের খোঁজ করছি যে এই গাছে গাছে বা গাছের ছালে দেখতে পাচ্ছি রোজালিন্ডের নাম লিখে রেখেছে। অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে যে রোজালিন্ড ওর লেডি লাভ, মানে রোজালিন্ডকেও ভালোবাসে, কারণ তার শুধুমাত্র নাম খোদাই করা নেই, তার সঙ্গে লাভ পোয়েমসও খোদাই করা আছে। অ্যান্ড শি ডিক্লেয়ার্ড দ্যাট ইফ শি ফাউন্ড দি লাভার she would have given him some advice. তারপর রোজালিন্ড নিজেই বললেন, মানে গ্যানিমেডের ছদ্মবেশে, যে আমি যদি ওই ব্যক্তিটাকে খুঁজে পাই যে এই লাভ পোয়েমসগুলো লিখে রেখেছে তাহলে আমি তাকে কিছু অ্যাডভাইস দেবো। Orlando told them that it was he who had done all these things and requested Rosalind to give him some advice. তখন Orlando বললেন আসলে আপনি যাকে খুঁজছেন সেই ব্যক্তিটি আমি এই গাছের ছালে ছালে লাভ পোয়েমস লিখে রেখেছি আর আমার লেডি লাভের নাম লিখে রেখেছি, প্লিজ কিছু অ্যাডভাইস আমাকে দিন যাতে আমি রোজালিন্ডকে ইমপ্রেস করতে পারি। Rosalind asked him to come to their cottage to play a game in which Rosalind in her male attire would feign to be his lady love with all sorts of feminine pranks and whims, and Orlando would woo her as a genuine lover. Now Rosalind এর উত্তরে বললেন Orlandoকে যে
ভালোবাসা এত ইজি নয়, এটা মেন স্টোরিতে আছে। আমি এমন একটা উপায় জানি যে উপায়টার দ্বারা তুমি কিন্তু তোমার লেডি লাভকে ভুলে যাবে, এবং তুমি যদি সেই একটা গেম আছে সেই গেমটা আমার সঙ্গে খেলো, এবং সেই গেমটা খেলার পরেও তোমার যদি রোজালিনকে ভালো লেগে থাকে, তাহলে বুঝতে পারবো যে তুমি একজন জেনুইন লাভার। তো বলতে পারো এটা একটা টেস্ট তোমার নিজেরই, যে তুমি সত্যি রোজালিনকে ভালোবাসো কিনা। এই গেমটা কীরকম হবে, তুমি আমার কটেজে আসবে, কটেজে আসার পরে আমরা দুজন রোল প্লে করব। আমি মানে গ্যানিমিড নিজেই বলছে যে আমি রোজালিন্ডের রোলটা প্লে করব, আর তুমি অরল্যান্ডো যে লাভারের রোলটা প্লে করবে। আমি কিন্তু এই প্লেতে আই উইল নট বি নাইস, আই উইল নট বি জেন্টেল। আমি একজন নাইস বা জেন্টেল ওম্যানের রোলটা পার্ট করব না। আই উইল প্লে প্র্যাঙ্কস মানে আমি অনেক কিছু দুষ্টুমি করব যেগুলো তোমাকে বিরক্ত করবে, বা আমি কিছু এমন কাজ করব যার দ্বারা তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আমার উইমসগুলোকে তোমাকে সহ্য করতে হবে। উইমস মানে কথায় কথায় মত পরিবর্তন করা বা মাইন্ড পরিবর্তন করা, সেইগুলো করব। এই সব জিনিসগুলো, এই ব্যাড বিহেভিয়ার্সগুলো আমি করব তোমার সঙ্গে। দ্যাট মিনস আই এম নট গোয়িং টু বি নাইস। আমার অ্যাকচুয়াল অ্যাজ এ ওম্যান আমি যেগুলো মাঝে মাঝে করে থাকবো সেইগুলোই তোমাকে দেখাবো। নাও সেইগুলো সহ্য করার পরেও তুমি যদি দেখো যে হ্যাঁ ইউ স্টিল লাভ রোজালিন, তাহলে বুঝতে পারবে তুমি জেনুইন লাভার। তখন তুমি যে প্রপোজ করতে পারো রোজালিনকে, বলে এই গেমটা আমরা খেলবো। এবং এই গেমটা খেলার জন্য আমন্ত্রণ জানালো অরল্যান্ডোকে তাদের কটেজে আসতে। When he would experience the whimsicality of the young lady loves, he would be ashamed of his love for her and thus be cured of love. রোজালিন বললেন, যখন তুমি দেখতে পাবে যে সত্যি একটা লেডি লাভ মানে রোজালিন যাকে তুমি বলছো ভালোবাসো, তার এত কিছু বাহানা, এত কিছু নখরে যেটাকে আমরা বলি, এত কিছু ব্যাড সাইডস আছে, তখন দেখবে your love will fly through the window. তোমার দেখবে যে তোমার রোজালিন্ডের প্রতি যে ভালোবাসা ছিল সেটা আর থাকবে না, এবং তোমার যে এই যে ভালোবাসার একটা রোগ হয়েছে সেই রোগ থেকে তুমি কিন্তু নিরাময় পাবে। So as fixed, every day Orlando came over to the cottage and wooed Ganymede as Rosalind, but it did not seem that Rosalind made any progress in curing Orlando of his love for Rosalind. Rather, she felt highly satisfied and amused to know how truly Orlando loved her. Now এই খেলাটা চলতে থাকে যেরকম কথা হয়েছিল। প্রতিদিন অরল্যান্ডো কোথায় যায়, ওদের কটেজে যায়, এবং সেখানে যে গ্যানিমিড বা আসলে যে রোজালিন্ড, সেই রোজালিন্ডের পার্টটা প্লে করে। সে অনেকভাবে বিরক্ত করা, অনেকভাবে ফ্রাস্ট্রেট করার চেষ্টা করে অরল্যান্ডোকে, কিন্তু প্রত্যেকবারই অরল্যান্ডো কিন্তু খুব ভালোভাবে সিচুয়েশনটাকে ট্যাকেল করে এবং কোনোভাবেই সে তার টেম্পার লুজ করে না। এর থেকে রোজালিন্ড এই সিদ্ধান্তে পৌঁছায় যে অরল্যান্ডো সত্যিই তাকে ভালোবাসে। বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন্ড মেড এনি প্রোগ্রেস ইন কিউরিং অরল্যান্ডো অফ হিজ লাভ। মানে এই যে খেলাটা হচ্ছিল, যে খেলাটার প্রধান উদ্দেশ্য ছিল যে কেউ যদি ভালোবাসার রোগে পড়ে তাহলে সে ভালোবাসার রোগ থেকে তাকে নিরাময় করা, কিন্তু এখানে সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। বরঞ্চ রোজালিন লক্ষ্য করে যে প্রত্যেক দিনই অরল্যান্ডোর ভালোবাসা রোজালিন্ডের প্রতি আরও বেড়েই চলেছিল। দ্য ডেজ পাস্ট প্লেজেন্টলি ইন দিস ম্যানার, এবং খুব সুন্দরভাবেই দিনগুলো এইভাবে কাটছিল। অ্যালিয়েনা সিইং গ্যানিমিড হ্যাপি ডিড নট রিমাইন্ড হার দ্যাট দ্য রিয়েল রিজন ফর হার কামিং টু দি ফরেস্ট was to find her father, though by that time from Orlando they had already got the location of the place where her father, the banished duke, was residing. Now এই জিনিসগুলো যখন অ্যালিয়েনা দেখলো যে গ্যানিমিড বা ওর বন্ধু রোজালিন সে খুব হ্যাপি আছে, সেই জন্য তাকে আর এই জিনিসটা মনে করিয়ে দিল না যে তোমার এখানে আসার আসল কারণ কিন্তু টু ফাইন্ড ইউর ফাদার, তোমার বাবাকে খোঁজা। যদিও তারা অরল্যান্ডো থ্রুতে এক্স্যাক্টলি জানতে পেরে গিয়েছিল যে রোজালিন্ডের বাবা বা সিলিয়ার আঙ্কেল অ্যাকচুয়ালি ফরেস্ট অফ আর্ডেনে কোন জায়গাটাতে লুকিয়ে আছেন তার ফলোয়ারদের সঙ্গে। তা সত্ত্বেও এই জিনিসটা সিলিয়া আর রোজালিন্ডকে রিমাইন্ড করলো না। কেন? বিকজ সে দেখলো যে রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি ছিল, অ্যান্ড বিকজ শি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ রোজালিন্ড, সেই জন্য রোজালিন্ডের খুশিতে সেও খুশি ছিল, এবং এই ব্যাপারটাকে সে কন্টিনিউ করতে দিল। However, one day Ganymede met her father but did not disclose to him her true identity. কিন্তু একদিন হঠাৎ করে ঘটনাক্রমে গ্যানিমিড মানে রোজালিন্ড সিনিয়র ডিউকের সঙ্গে দেখা হয়ে যায়। মানে রোজালিন্ড মানে তার বাবা হচ্ছে সিনিয়র ডিউক, তার সঙ্গে দেখা হয়ে যায়। যেহেতু কিন্তু ছদ্মবেশে ছিল রোজালিন্ড, গ্যানিমিডের ছদ্মবেশে, সে কিন্তু তার বাবাকে চিনতে পারলো, কিন্তু সিনিয়র ডিউক তার মেয়েকে চিনতে পারলেন না, এবং রোজালিন্ড তার নিজের পরিচয়টা দিলেনও না। When asked about it, she said that she came of a good lineage
as he did. যখন সিনিয়র ডিউক বললেন যে তোমার পেরেন্টসদের ব্যাপারে বলো, লিনিয়েজ মানে তোমার বংশধরদের কথা বলো, তখন সে বললো কি এটুকু আপনাকে বলতে পারি যে আমি একটা ভালো বংশেরই মেয়ে। Never did the Duke suspect that she was his own daughter and had a royal lineage. এত সুন্দর ছদ্মবেশ করেছিল রোজালিন্ড যে সিনিয়র ডিউক কখনো এটা ইম্যাজিনই করতে পারেননি যে এটা আমার মেয়ে, আমার ডটার রোজালিন্ড। এবং সত্যি এর যে লিনিয়েজ, এর যে বংশধররা তারা সত্যি রয়্যাল ফ্যামিলি, মানে রাজাদের ঘর থেকে যে এই মেয়েটি বিলং করে সেটা উনি ইম্যাজিনই করতে পারেননি রোজালিন্ডের ছদ্মবেশ থেকে। One morning when Orlando was going to visit Ganymede, he saw a man lying asleep on the ground and a snake twisted around his neck. একদিন সকালে ওরল্যান্ডো প্রতিদিনের মতো সিলিয়া আর রোজালিন্ডের কটেজে যাচ্ছিল সেই গেমটা খেলতে। পথে দেখতে পেল যে একটা ব্যক্তিকে একটা সাপ পেঁচিয়ে ধরে আছে। As he approached, the snake glided away from the man. যখন সে ওই মানুষটার কাছে গেল হেল্প করার জন্য, ওরল্যান্ডোকে দেখে এই স্নেকটা কি করলো, গ্লাইডেড মানে ওকে ছেড়ে দিয়ে ঝোপের মধ্যে চলে গেল। Then as Orlando went closer, he perceived a lioness in the bush, waiting for its prey to awake because lions don't attack the dead. না, যখন ওরল্যান্ডো আরও কাছে গেল তখন এটা রিয়েলাইজ করলো যে পাশেই একটা ঝোপের মধ্যে একটা লায়নেস, একটা সিংহী ওঁত পেতে বসে আছে এবং সে ওয়েট করছে কখন এই ব্যক্তিটা ঘুম থেকে উঠবে সো দ্যাট she can attack that person. Because একটা জিনিস মনে রাখতে হবে, সিংহ বা সিংহী তারা মৃত ব্যক্তিকে বা মৃত কোনো জন্তুকে খায় না। তো সেই জন্য ওয়েট করছিল যে এটা জ্যান্ত কিনা দেখার। যখনই সে শিওর হয়ে যাবে সিংহীটি যে হ্যাঁ এই ব্যক্তিটি জ্যান্ত আছে, তখনই তাকে মেরে তারপর তাকে খাবে। সেই জন্য সে একটা বুশের মধ্যে ওয়েট করছিল। When Orlando looked at the face of the man, he saw that the man was his own brother, Oliver, who had tried to get rid of him. না, যখন অরল্যান্ডো কাছে গেল, কাছে যে দেখলো যে কে ব্যক্তিটা, তখন সেই রিয়েলাইজ করলো সেই ব্যক্তিটা যে অ্যাকচুয়ালি অলিভার মানে ওর বড় ভাই, যে ওর চরম শত্রু, যে ওকে রেসলিং ম্যাচে একটা রেসলার দিয়ে খুন করানোর চেষ্টা করেছিল। যখন সেটাই সফল হয়নি তখন তার বাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এবং আজকে অলিভারের জন্যেই সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। দেখলো সেই অলিভার, তার বড় দাদা, সেই অ্যাকচুয়ালি ওই গাছের নিচে বসে আছে এবং সে এটাও লক্ষ্য করলো যে সিংহীটা সেও কিন্তু বুশের মধ্যে ওঁত পেতে আছে। তাহলে খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে অলিভার ছিল এবং সে চাইছিল যে তাকে সেই ডেঞ্জারাস সিচুয়েশনে ফেলে রেখে সে ওখান থেকে পালিয়ে আসে, কিন্তু পরে ভাবলো যে সে যাই হয়ে থাক, দ্যাট পারসন ইজ হিজ ওন ব্রাদার, সে তার নিজের ভাই। তো সেই জন্য বিকজ অরল্যান্ডো ওয়াজ এ ভেরি গুড পারসন, হি ওয়াজ এ ভেরি কাইন্ড জেন্টল পারসন, সে কি করলো, সে আর থাকতে পারলো না হেল্প করে। He was about to go but brotherly affection prevented him to leave his brother in that danger. তো বলছিলাম যেতেই যাচ্ছিল, কিন্তু যেহেতু তারপরে ভাবলো যে নিজের ভাইয়ের প্রতি একটা টান সবারই থাকে, তো সেই টানের জন্য সে আর যেতে পারলো না সেখান থেকে। He fought the lioness, সে তখন ওই লায়নেসটার সঙ্গে নিজেই যুদ্ধ করলো and saved the life of his brother, আর তার ব্রাদার মানে অলিভারের লাইফ বাঁচালো। Thus he saved the life of his brother from the venomous snake and the dangerous lioness. ঠিক এইভাবে অরল্যান্ডো প্রথমে ওই সাপের কবল থেকে তার ভাই অলিভারকে বাঁচালো, আর তারপরে ওই ক্ষুধার্ত সিংহীটা তার কবল থেকে কিন্তু অলিভারকে বাঁচালো। But before he could save his brother, the lioness had torn one of his arms with her sharp claws. কিন্তু এই যে যুদ্ধ করলো লায়নেসের সঙ্গে, তাতে কিন্তু অরল্যান্ডোর নিজেও গভীরভাবে ক্ষতবিক্ষত হয়ে গেল। স্পেশালি তার হাতটা একদম প্রায় অনেকটা জায়গা সিংহীটা তার ক্লজ দিয়ে কিন্তু ক্ষতবিক্ষত করে দিয়েছে। While Orlando was engaged in the fight, his brother awoke and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. Actually কি হয়েছিল, অলিভার গাছের নিচে ঘুমিয়েছিল, তখন এই সাপটা এসে ওকে পেঁচিয়ে ধরে। তারপরে যখন অরল্যান্ডো আসে তখন অরল্যান্ডো দেখে সাপটা পালিয়ে যায় এবং তারপরে দেখে যে সিংহীটা আছে, তখন সিংহীর সঙ্গে যুদ্ধ করে অরল্যান্ডো, এবং যখন যুদ্ধটা করছিল অরল্যান্ডো ওই সিংহীটার সঙ্গে, তখন জেগে যায় অলিভার এবং জেগে দেখে যে ভাইকেও সারা জীবন ঘৃণা করে এসছে, যে ভাইকেও মারার জন্য অনেক ফন্দি ফিকির করেছে, সেই ভাই নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচাচ্ছে একটা সিংহীর থেকে। He was full of remorse and after Orlando had killed the lioness, Oliver begged his mercy.
তারপর হি ওয়াজ ফুল অফ রিমোর্স, মানে তার আফসোসের আর সীমা ছিল না যে আমি ভুল করেছি। এবং তারপরে অরল্যান্ডো যখন ওই সিংহীটাকে মেরে দিল, তখন অলিভার তার কাছে যে ক্ষমা চাইলো, ক্ষমা ভিক্ষা করলো যে আমাকে ক্ষমা করে দা বা আমাকে ক্ষমা করে দে, আমি তোর প্রতি অনেক ভুল করেছি, আমি তোকে ভুল বুঝেছি, এটা আর হবে না। Orlando, seeing his brother repenting his deeds, readily forgave him and took him in his arms. অরল্যান্ডো যখন দেখলো যে আমার বড় দাদা নিজের ভুল বুঝতে পেরেছে এবং তার জন্য আফসোস করছে, তখন সে কি করলো, তখন তাকে সে ক্ষমা করে দিল এবং জড়িয়ে ধরলো। But as the wound made him weak, Orlando asked Oliver to give the message to Ganymede that he would not be able to visit her that day. Now, ওই যে বললাম এই যুদ্ধতে তার একটা হাত খুব ক্ষতবিক্ষত হয়ে গেছিল, সেই জন্য সে অলিভারকে বলল কি আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তুমি একটা কাজ করো, তুমি সেই জায়গায় যে এই মেসেজটা দিয়ে দাও গ্যানিমিডকে যে আমি আজকে যেতে পারবো না বিকজ এই ঘটনা হয়েছে। তো এটা অরল্যান্ডো অলিভার মানে তার দাদাকে বলল যে যেন গ্যানিমিডকে দিয়ে দেয়। Oliver went to their cottage and narrated to them the whole story. Moreover, he confessed his own misdeed and also spoke of their reconciliation. অলিভার সেই কটেজে গেল, কটেজে যে পুরো ঘটনাটা বৃত্তান্ত বলল, আর তারপরে বলল যে আমি সেই ব্যক্তি অলিভার, আমি ওর দাদা, আমি ওর সঙ্গে খুব অনেক খারাপ কাজ করেছি এবং তার জন্য আমি আমার ভুল বুঝতে পেরে আমি ক্ষমা চেয়েছি এবং ও আমাকে ক্ষমা করে দিয়েছে। এখন অলিভার মানে আমি, অরল্যান্ডো মানে আমার ভাই, আমরা দুজন কিন্তু আর এনিমি নেই, উই আর ব্রাদার্স। দ্য সিনসিয়ার sorrow of Oliver was so overwhelming that Aliena at once fell in love with him. না, এখানে আবার আরেকটা অ্যাঙ্গেল তৈরি হলো। অলিভার যখন সে যে কতটা দুঃখিত নিজের কাজের জন্য, সেটা যখন বলছিল অ্যালিয়েনাকে এবং গ্যানিমিডকে, দ্যাট মিনস সিলিয়াকে আর রোজালিন্ডকে, তখন এটা এত ভালো লেগে যায় সিলিয়ার যে ইমিডিয়েটলি she fell in love with Oliver, সে আবার অলিভারকে ভালোবেসে ফেলে। তাহলে বোঝা যাচ্ছে রোজালিন্ড ভালোবাসে অরল্যান্ডোকে আর সিলিয়া ভালোবাসে তার দাদা অলিভারকে। Oliver on the other hand saw how she pitied him for his distress over his misdeeds and he also at the same time fell in love. Now অলিভার এই জিনিসটা লক্ষ্য করে যে এই সিলিয়া তার প্রতি কত মায়া দেখাচ্ছে, যে হ্যাঁ সত্যি এই ব্যক্তিটা ভুল কাজ করেছে এবং সেই ভুল কাজের জন্য সে ক্ষমা প্রার্থনা করছে এবং সে সত্যি লজ্জিত তার ভুল কাজের জন্য, এবং এই ব্যাপারটায় খুব মায়া জন্মে যায় সিলিয়ার অলিভারের প্রতি, এবং সেই জিনিসটা অলিভার লক্ষ্য করে, এবং সেইটা লক্ষ্য করে শুধুমাত্র সিলিয়া যে অলিভারকে ভালোবেসে ফেলে তাই নয়, অলিভারেরও সিলিয়াকে ভালো লেগে যায়। When Oliver and Aliena were exchanging hearts, Ganymede on hearing about Orlando's wounds fainted. যখন এরকম অলিভার আর অ্যালিয়েনার মধ্যে হৃদয় বিনিময় হচ্ছে, তখন অরল্যান্ডোর হাতটা যে ক্ষতবিক্ষত হয়ে গেছে সেই ঘটনাটা শুনে কিন্তু সে সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। When she recovered, she tried to convince Oliver that she had feigned the soon as Rosalind would have done had she heard about the wounds of Orlando. When she recovered, মানে যখন সে আবার জ্ঞান ফিরে পায় রোজালিন্ড, she tried to convince Oliver, তখন অলিভারকেও কনভিন্স করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে এইটা বলে যে সে এই যে অজ্ঞান হয়ে গেছিল, সুন মানে অজ্ঞান হয়ে যাওয়া, ফেন্ট, এটাও একটা ফেন্ট মানে ফেক, এটাও একটা ফেক ব্যাপার, কারণ আমাদের মধ্যে একটা গেম চলছিল যেখানে আমি রোজালিন্ডের পার্টটা প্লে করছি। তো রোজালিন্ড যদি এই খবরটা শুনতো, সে যেভাবে রিয়্যাক্ট করতো ঠিক সেইভাবে আমি রিয়্যাক্ট করার জন্যেই অ্যাকচুয়ালি আমাকে এই অজ্ঞান হয়ে যাবার অভিনয়টা করতে হয়েছে। তার মানে রোজালিন্ড বা গ্যানিমিড ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে আসলে আমি যে অজ্ঞান হয়ে গেলাম এটা কিছুই নয়, it's a part of a game. But Oliver was not convinced as he perceived how pale Ganymede had been, and he said, well, if you did counterfeit, take a good heart and counterfeit to be a man. Ganymede replied that it was exactly what she was doing and that she should have been a woman instead of being a man. কিন্তু তার মুখটা তো সাদা হয়ে গেছিল, অজ্ঞান হলে মুখটা সাদা হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়, তো সেরকম একটা মুখ দেখে অলিভার কিন্তু ওর যে এক্সপ্লেনেশনটা দিল সেটাতে কনভিন্স হলেন না, অলিভার একটু সন্দেহ হলো। ওয়েল ইফ ইউ ডিড কাউন্টারফেট, বলছে ঠিক আছে তুমি যদি প্রিটেন্ড করে থাকো বা ভান করেই থাকো, টেক এ গুড হার্ট, টেক এ গুড হার্ট মানে বি এ স্ট্রং পারসন অ্যান্ড কাউন্টারফেট টু বি এ ম্যান, তাহলে একটা ম্যান হিসেবে প্রিটেন্ড করো, ভান করে যে তুমি একটা ম্যান, not a woman. Ganymede replied that it was exactly what she was doing. Ganymede তখন উত্তর দিল যে আমি সেটাই করার চেষ্টা করছিলাম, and that she should have been a woman instead of being a man. কিন্তু তারপরে উনি বললেন হ্যাঁ আমি একটা ছেলে
কিন্তু এই গেমেতে আমাকে একটা ওম্যানের পার্ট প্লে করতে হবে, বিকজ আই ওয়াজ প্লেইং দ্য পার্ট অফ রোজালিন্ড। তো সেই জন্য বিইং এ ম্যান আমি কিন্তু ওম্যানের মতো আচরণ করলাম। আমি একটা ওম্যান যেভাবে একটা তার লাভের অ্যাক্সিডেন্টের খবর শুনে যেরকম রিয়্যাক্ট করবে, আমি ঠিক সেরকমই রিয়্যাক্ট করার চেষ্টা করছিলাম। তো এই এক্সপ্লানেশনটা রোজালিন্ড দিলেন অ্যাজ রিজন অফ হার ফেন্ট। কিন্তু বোঝা যাচ্ছে যে অলিভার এক্সপ্লানেশনটাতে খুব একটা কনভিন্সড হলেন না। Oliver returned after a long time and told his brother of the swooning of Ganymede and also of his love towards the shepherdess Aliena. অলিভার অনেকক্ষণ পরে অরল্যান্ডোর কাছে ফিরে গেলেন। অরল্যান্ডোর কাছে গিয়ে সব ব্যাপারে বললেন যে কিভাবে গ্যানিমেড তোমার খবরটা শুনে অজ্ঞান হয়ে গেল। তারপরে বললেন যে শেফার্ডেস মানে ওই অ্যালিয়েনার আর আমি একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছি, এই সব ঘটনা অরল্যান্ডোকে যে শোনালো। He spoke in such a manner as if he had already decided upon his marriage to Aliena. সে এমনভাবে কথা বলল, সে এমনভাবে নিউজটা দিল অরল্যান্ডোকে যে এটা বোঝা যাচ্ছিল যে সে অলরেডি একটা দেখার পরেই ডিসাইড করে ফেলেছে যে সে অ্যালিয়েনাকেই বিবাহ করবে। He also said that he would stay there in the forest and be a shepherd. As regard his estate, he would give the same to Orlando as well as his home. এবং এইটাও জানালো অলিভার যে আমি আর শহরে টহরে যাব না, আমি এই ফরেস্টের মধ্যেই অ্যালিয়েনাকে বিবাহ করে অ্যালিয়েনার সঙ্গে থাকবো, আর আমার যে স্টেট বা আমার যে এলাকা বা আমার যে টেরিটরি আছে সেটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর তোমার যে বাড়ি আছে সেটা তো তোমারই থাক। দ্যাট মিনস অলিভার বলল কি আই উইল লিভ হিয়ার ইন দি ফরেস্ট, ইউ গো অ্যান্ড টেক কেয়ার অফ দ্য স্টেট। তুমি স্টেটে যে তুমি স্টেটে দেখাশোনা করো। Orlando suggested that Oliver and Aliena should get married the next day and he would invite the Duke to their marriage. Orlando তখন সাজেস্ট করলো কি তাহলে শুভ কাজে দেরি নয়, কালকেই তোমরা বিয়েটা করে নাও, আর আমি সিনিয়র ডিউককে ডাকবো যাতে ওই তোমাদের বিয়েতে উপস্থিত থাকে। He also advised his brother to be quick to consult same with Aliena. এবং আরও একটা উপদেশ দিল অরল্যান্ডো অলিভারকে যে তুমি তাড়াতাড়ি আর একবার অ্যালিয়েনা যাকে বিবাহ করবে তার সঙ্গে এটা কনসাল্ট করে নাও এবং কনসাল্ট করে সব কিছু ফাইনাল করে নাও। When Oliver went to Aliena, Ganymede came to Orlando to inquire about his health. যখন অলিভার অ্যালিয়েনাকে বলতে গেল যে কালকেই আমরা বিবাহ করছি, ঠিক সেই সময় গ্যানিমিড মানে অ্যাকচুয়ালি রোজালিন্ড সে অরল্যান্ডোর কাছে এলো তার কেমন শরীর আছে সেটা জানতে। Orlando and Ganymede talked of how Oliver and Aliena loved each other from their first sight, and Orlando informed that his brother had gone to her to ask for her hand. Orlando আর গ্যানিমিড এই কথাবার্তা বলছিল যে কিভাবে তার দাদা এবং সিলিয়া দে ফেল ইন লাভ সো কুইকলি, তারা এত তাড়াতাড়ি কিভাবে একজন আরেকজনকে ভালোবেসে ফেললো। এবং অরল্যান্ডো এটাই জানালো রোজালিন্ডকে, ইনফ্যাক্ট এখন আমার দাদা সিলিয়ার কাছে গেছে এবং তাকে ম্যারেজ প্রপোজালটা এখনই দেবে। They would get married the next day if Aliena was willing. এবং অরল্যান্ডো এটাও জানালো যে যদি অ্যালিয়েনা এই বিয়েতে রাজি থাকে তাহলে আমার দাদা কালকেই অ্যালিয়েনাকে বিয়ে করবে। He wished he could be also married on the same day to his fair Rosalind. তবে অরল্যান্ডো এই ইচ্ছাটা প্রকাশ করলো গ্যানিমিডের কাছে, মানে অ্যাকচুয়ালি রোজালিন্ডের কাছে, যে তারও ইচ্ছা যে সেও কালকে রোজালিন্ডকে বিয়ে করে। Ganymede liked the proposal and said that if Orlando really loved Rosalind, he should have his wishes fulfilled. তখন গ্যানিমিডের এই প্রস্তাবটা মনে মনে ভালো লাগলো যে হ্যাঁ ও বিবাহ করতে চায় অরল্যান্ডোকে কালকে। তো সেই জন্য তখনই বললো না যে সেই রোজালিন্ড, সে বলল অরল্যান্ডোকে যে তুমি যদি সত্যি রোজালিন্ডকে ভালোবাসো তাহলে তোমার এই ইচ্ছা পূরণ হওয়া উচিত। She said that she would try to bring Rosalind the next day by a special magical power which she had learned from her uncle. তখন বুঝতে পারছো একটা মিথ্যা কথাই বললো গ্যানিমিড বলল যে আমি চেষ্টা করব আমার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে, যে ম্যাজিক্যাল পাওয়ার আমাকে আমার আঙ্কেল দিয়েছিল সেই ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে আমি যদি কালকে রোজালিন্ডকে আনতে পারি। When Ganymede said, "Put on your best clothes and bid the Duke and your friends to your wedding, for if you desire to be married tomorrow to Rosalind, she shall be here," the fond lover could not believe his ears. তারপরে গ্যানিমিড বলল কি কালকে তুমি তোমার সবচেয়ে যে ভালো বস্ত্রটা আছে সেটা পরিধান করো, তোমার বন্ধু যারা আছে বা ডিউক যে সিনিয়র ডিউক আছেন তাদেরকে আমন্ত্রণ পাঠিয়ে দাও। For if you desire to be married tomorrow to Rosalind, তোমার
সময় যদি কালকে রোজালিনকে বিবাহ করতেই হয়, শি শ্যাল বি হিয়ার, কালকে সে উপস্থিত থাকবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার। দ্য ফন্ড লাভার মানে ওরল্যান্ডো নিজে কানকেই বিশ্বাস করতে পারছে যে এ রোজালিনকে আবার কোথা থেকে নিয়ে আসবে। দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দি ডিউক অ্যালং উইথ অ্যালিয়ানা। নেক্সট মর্নিং বিবাহর দিন, অলিভার এসে পৌঁছালো, অরল্যান্ডো এসে পৌঁছালো, অ্যালিয়েনা চলে এসছে। আর তারা সবাই কাকে নিয়ে নিমন্ত্রণ দিয়েছে? ডিউক সিনিয়রকে, সেও চলে এসছে। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট দেয়ার asked Orlando if really the miracle could be done. যখন সিনিয়র ডিউক এসে শুনতে পারলো যে একটা ম্যাজিক্যাল পাওয়ারের দ্বারা ওর নিজের ডটার মানে রোজালিন মানে সিনিয়র ডিউকের নিজের ডটারকে এখানে নিয়ে আসা হবে, তখন সে এনকোয়ার করলো এটা কি হওয়া সম্ভব। As Orlando strived to answer, Ganymede came to the Duke and asked if the Duke willed to give his daughter in the hands of Orlando, and he agreed. ওরল্যান্ডো উত্তর দিতেই যাবে কি আমি জানি না, এই গ্যানিমিড বলে একজন আছে, সে বলে যে তার ম্যাজিক্যাল পাওয়ারের দ্বারা এটা করবে। সেটা বলার আগেই গ্যানিমিড নিজেই এগিয়ে এলো এবং এগিয়ে এসে মানে রোজালিন সে নিজের বাবাকে মানে সিনিয়র ডিউককে বলল, যদি আমি রোজালিনকে এখানে নিয়ে আসি তাহলে আপনি কি এই বিবাহতে সম্মত থাকবেন, মানে অরল্যান্ডো আর রোজালিন্ডের বিবাহতে। সিনিয়র ডিউক বললেন হ্যাঁ আমি সম্মত থাকবো। দেন শি আস্কড অরল্যান্ডো whether he would marry Rosalind if she be brought there. তখন তারপরে গ্যানিমিড অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো কি আমি আপনাকে আর একবার জিজ্ঞাসা করেছি, আমি যদি রোজালিনকে এখানে নিয়ে আসতে পারি আপনি রোজালিনকে বিবাহ করবেন তো? হি সেড দ্যাট হি would. অরল্যান্ডো বলে হ্যাঁ আমি বিবাহ করব। দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দি কটেজ অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজ। তখন এই কথাটা যখন সব কথাবার্তা হয়ে গেল, তখন গ্যানিমিড আর অ্যালিয়েনা কটেজের ভিতরে গেল এবং তাদের যে ছদ্মবেশ ছিল সেগুলো সব খুলে দিয়ে আসল তাদের যে পরিচয় মানে একজন রোজালিন আর একজন সিলিয়া সেই পরিচয়টা নিয়ে বাইরে এলো। When all the persons were eagerly waiting for a miracle to happen, Rosalind and Celia entered in their persons, and Rosalind threw herself on her knees to her father for his blessings. না সবাই যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কটেজের বাইরে যে এক্ষুনি একটা মিরাকল হবে, ঠিক সেই সময়ে রোজালিন্ড আর সিলিয়া তাদের নিজেদের পরিচয় মানে আসল পরিচয় বাইরে বেরিয়ে এলো এবং রোজালিন্ড সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে তার বাবার কাছে ব্লেসিং চাইলো। রোজালিন্ড দেন রিলেট the whole episode of her banishment from the place and the adventure to the forest in search of her father. তখন রোজালিন্ড পুরো ব্যাপারটা বৃত্তান্তটা বর্ণনা করলো তার বাবার কাছে যে কিভাবে ডিউক ফ্রেডরিক জেলাস হয়ে আমাকেও নির্বাসন দিয়ে দেয় যে আমি যেন বাবার সঙ্গে যেয়ে থাকি, তারপরে কিভাবে তারা এখানে এসে উপস্থিত হলো, কিভাবে ছদ্মবেশ নিয়েছিল, সেই সব বৃত্তান্তটা তারা তার বাবাকে বলল। দ্য ডিউক ওয়েফট ইন জয় টু গেট ব্যাক হিজ ওন ডটার অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্ডিয়েস্ট ব্লেসিংস। তখন যখন এটা জানতে পারলো সিনিয়র ডিউক যে এটাই আমার নিজের ডটার এবং আমি আমার ডটারকে ফিরে পেয়েছি, তখন সে খুব খুশি হলো এবং সেই খুশিতে সে আনন্দ অশ্রু বিসর্জন করলো এবং তাদের সবাইকে মানে অরল্যান্ডোকে আর রোজালিন্ডকে আশীর্বাদ করলো আর সিলিয়াকে আর অলিভারকেও আশীর্বাদ করলো। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দি ফরেস্ট। ওই কাপলদের বিবাহ হয়ে গেল সেই জঙ্গলেই। দি ম্যারেজ ডিড নট হ্যাভ দি স্প্লেন্ডার অফ দি রয়্যালস বাট ইট ওয়াজ দি হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইম্যাজিন। এই ম্যারেজের মধ্যে একটা রাজার ঘরে বিবাহ যেরকম জাঁকজমক থাকে সেই জাঁকজমক অবশ্যই ছিল না, কিন্তু হ্যাপিনেস ছিল এবং এই ম্যারেজের মধ্যে যে হ্যাপিনেস ছিল সেটা কিন্তু একটা রাজার বিয়েতে বা একটা জাঁকজমকপূর্ণ বিয়েতে যে হ্যাপিনেস থাকে তার থেকেও অনেক বেশি। As they were having their venison and thought that there was nothing more to be wanted at that time, a messenger arrived to inform that his dukedom has been restored to him. As they were having their venison মানে গাইজ হরিণের মাংসকে ভেনিসন বলা হয়। যখন তারা বিবাহ হয়ে যাওয়ার পরে হরিণের মাংস এনজয় করছিলেন and thought that there was nothing more to be wanted at that time, এবং সবাই যখন ভাবছিল যে জীবনে এর থেকে বেশি আর কিছু চাই না, a messenger arrived, তখনই একটা দূত এসে ওখানে উপস্থিত হলো to inform the duke that his dukedom has been restored to him, এবং এসে সিনিয়র ডিউককে জানালেন যে আপনার কাছ থেকে যে আপনার ডিউকডোমটা ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং আপনাকে নির্বাসন দিয়ে দেওয়া হয়েছিল সেটা আবার আপনাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। The usurper, enraged at the flight of Celia and hearing that men of great worth were following the banished duke to join him in the forest, resolved to put an end to this misery.
না কীভাবে ডিউকডমটা ফিরে পেলেন সিনিয়র ডিউক সেই ঘটনাটা বলে দিই, তাহলেই হয়ে যাবে। কারণ সবাই দেখো সবার মধ্যে মিল হয়ে গেছে, অলিভার আর ওরল্যান্ডোর মধ্যে আর কোনো শত্রুতা নেই, যে যাকে চাইতো তাকে সে বিয়ে করছে। শুধুমাত্র এখানে একটাই খটকা ছিল, সেটা হচ্ছে সিনিয়র ডিউক আর ডিউক ফ্রেডরিক, তাদের মধ্যে যে অ্যানিমোসিটি ছিল সেটা এখনও শেষ হয়নি, সেটা এখানে শেষ হবে। তখন খবর দেওয়া হলো যে ডিউকডমটা ফেরত দেওয়া হয়েছে। এবার ঘটনাটা বর্ণনা করেছে কীভাবে হয়েছে। আসলে দ্য উসার্পার মানে এখানে ডিউক ফ্রেডরিকের কথা বলা হচ্ছে, সে তো ভীষণ রেগে গিয়েছিল যখন দেখলো তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মেয়ে পালিয়ে গেছে প্যালেস থেকে এবং তার সঙ্গে রোজালিন্ডো প্যালেসে নেই। তখন সে ভীষণ রেগে গেল এবং তারপরে সে খবর পেল যে তার দাদা যাকে সে নির্বাসন দিয়েছে বনের মধ্যে, তার কিন্তু বনের মধ্যে অনেক ফলোয়ার আছে এবং তার যারা ফলোয়ার আছে তারা কিন্তু খুব ভালো ব্যক্তি, দে আর ভেরি গ্রেট পিপল। তখন তার হিংসা বা জেলাসি আরও বেড়ে গেল যে আমি একজন ডিউক কিন্তু আমার সঙ্গে কেউ থাকতে চাইছে না, কিন্তু যে ডিউক নয় মানে আমার দাদা সিনিয়র ডিউক, সে একটা বনের মধ্যে আছে কিন্তু তার অনেক ফলোয়ার হয়ে যাচ্ছে। তো সেই জন্য সে এটার একটা এন্ড করতে চাইলো যে এটার একটাই উপায় আছে, আমাকে আমার দাদাকে খুন করতে হবে, তাহলে এই সবের শেষ হবে। Thus he brought a huge army to execute his design to kill his brother, but as Providence would have it, he was completely changed by a hermit whom he met as he entered the forest. নাও এরকম একটা প্ল্যান করে সে একটা খুব বড় একটা আর্মি নিয়ে সে ফরেস্ট অফ আর্ডেনে প্রবেশ করলো। কিন্তু যখনই সে প্রবেশ করলো, কারণ ওর প্ল্যান ছিল যে প্রবেশ করে পুরো জঙ্গলটাও জ্বালিয়ে দেবে আর তার সঙ্গে তার দাদাকে হত্যা করবে এবং দাদার যে ফলো আছে সবাইকে শেষ করবে। কিন্তু যখনই এন্টার করলো তখন তার সঙ্গে একটা হারমিট বা একজন সন্ন্যাসীর দেখা হয়ে গেল। সেই হারমিটটা কিন্তু তার মাইন্ডটাকে কমপ্লিটলি চেঞ্জ করে এবং এমনভাবে চেঞ্জ করে দেয় যে সে তার ভুল বুঝতে পারে, মানে ডিউক ফ্রেডরিক তার ভুল বুঝতে পারে যে সে তার দাদার প্রতি ভুল করেছে এবং নিজের ভুলটা রিয়েলাইজ করে সে কিন্তু সেটাকে আবার সেই ভুলে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে। He thus changed, decided to spend the rest of his days in a religious house after returning the dukedom to his brother, the real owner of the dukedom. যখন হারমিটের কথা সে উদ্বুদ্ধ হয়ে গেল, তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল, তখন সে ডিসাইড করে সে একটা রিলিজিয়াস মানে এক ধর্মকর্ম নিয়েই থাকবে এরপরে, এবং সে ডিসাইড করে যে এই ডিউকডমের আসল ওনার মানে তার দাদা, তাকে তার ডিউকডমটা সে ফিরিয়ে দেবে। The first act of the penitence was to send the messenger to his brother to restore to him his domain and the followers as well as the lands and revenues. Penitence মানে আবার বলতে পারো যে তার প্রায়শ্চিত্ত। তার প্রায়শ্চিত্তের প্রথম স্টেপটা হচ্ছে হারমিটটা বললে কি তুমি একটা দূত পাঠাও তোমার দাদার কাছে, এই মেসেজ নিয়ে যেতে বলো তাকে, যে তাকে বলা হোক যে আপনার ডিউকডম ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনি আবার কোর্টে ফিরতে পারেন বা প্রভিন্সে ফিরতে পারেন, আপনি সেখানে ডিউক হিসেবে ফিরবেন এবং শুধু আপনার নয় আপনার যারা ফলোয়ার আছে তাদেরও যা জমি যেটাকে আমি জোর করে নিয়ে নিয়েছিলাম সেটাও ফেরত দিয়ে দেওয়া হবে এবং কি আমার যে রেভিনিউ যা কর আদায় হয়েছিল সবই আমি এতদিন যা আদায় করেছি সব আমি আমার দাদাকে ফেরত দেব। This news, as unexpected as it was welcome, came at a time to enliven the festivity and rejoicing of the two marriages. The news as unexpected, obviously নিউজটা এক্সপেক্টেড ছিল না, এটা একটা আনএক্সপেক্টেড নিউজ, কিন্তু এমন একটা সময়ে এলো যেখানে সবাই খুশি ছিল এবং সেই মুহূর্তটাকে মানে সেই উৎসবের মুহূর্তটাকে আরও প্রজ্বলিত করে দিল। সিলিয়া complimented her cousin on the good fortune which had happened to the duke and wished her joy, though she was now not the two cousins. Now সিলিয়া বলেছিলাম সিলিয়া রোজালিন্ড they were best friend. Now এখন উল্টে গেছে, কিছুক্ষণ আগেই সিলিয়া একজন রাজকন্যা ছিল, এখন কে রাজকন্যা হয়ে গেছে? রোজালিন্ড। কিন্তু তাদের মধ্যে কোনো জেলাসি ছিল না। সিলিয়া এটা শুনেই কংগ্র্যাচুলেট করলো রোজালিন্ডকে যে তুমি তোমার ফরচুন বা তুমি তোমার রাজত্ব বা তুমি তোমার সব কিছু ফেরত পেয়েছো, সেই জন্য কংগ্র্যাচুলেশনস। দো শি ওয়াজ নাও নট দি টু কাজিন, কিন্তু এখন আমরা বুঝতে পারছি তারা এখন শুধুমাত্র দুজন কাজিন নয়, তারা কিন্তু দে হ্যাভ এ ডিফারেন্ট রিলেশনশিপ, কারণ দুজনারই ম্যারেজ হয়ে গেছে এবং দুজনাই একই ঘরে বিবাহ হয়েছে এবং তাহলে দুজনার শুধুমাত্র কাজিন নয়, এখন কাজিন ছাড়াও দে আর সিস্টার ইন লজ। তারা কিন্তু তাদের মধ্যে শুধু কাজিনের সম্পর্ক নেই, দে আর সিস্টার ইন লজ অলসো। The Duke now had the opportunity to reward the true followers who had stayed with him in his adversity, and the worthy followers were pleased to return with him to the palace of their lawful duke. Now ডিউকের এখন একটা অপরচুনিটি আছে যে তার যে ট্রু ফলোয়ার্স, কারণ এখন তো এটা প্রমাণ হয়ে গেছে, এখন
যারা তার সঙ্গে আছে তারাই তার ট্রু ফলোয়ার্স, কারণ খারাপ সময়ে এরাই কিন্তু ডিউকের সঙ্গে ছিল, ডিউকের সঙ্গ ছাড়েনি। তো সেই জন্য তাদেরকেও বোঝা যাচ্ছে যে ডিউক যখন আপনার নিজের ডিউকডম ফেরত পেলেন তখন সেই ডিউকডমে তাদেরকেও উঁচু স্থান দিয়েছিলেন এবং তাদের যা প্রাপ্য তাদেরকে সেগুলো দিয়েছিলেন। এবং ফলোয়াররাও যখন দেখলো যে আমাদের ডিউক মানে সিনিয়র ডিউক যে লফুল ডিউক সে যখন আবার ফিরে যাচ্ছে প্রভিন্সে অ্যাজ এ ডিউক, দে ওয়ার অলসো হ্যাপি টু রিটার্ন উইথ দ্য ডিউক। তারাও খুব খুশি ছিল ডিউকের সঙ্গে প্রভিন্সে ফিরে যেতে। ওকে গাইজ, তাহলে এইভাবে কিন্তু আমরা সব কিছু অ্যাঙ্গেল কভার করে নিলাম। তাহলে সিলিয়ার বিবাহ হয়ে গেল, অলিভারের সঙ্গে রোজালিন্ডের বিবাহ হয়ে গেল, অরল্যান্ডোর সঙ্গে অলিভার আর ওরল্যান্ডোর মধ্যে কোনো শত্রুতা নেই, সিনিয়র ডিউক আর ফ্রেডরিকের মধ্যে কোনো শত্রুতা নেই, সিনিয়র ডিউক তার ডিউকডম ফেরত পেলেন, আর অলিভার আর ওরল্যান্ডো ডিউক হয়ে গেলেন। এবং অলিভার কি হলো, অলিভার ধর্মকর্ম পথে চলে গেলেন, এবং এদিকে যে ডিউক ফ্রেডরিক ছিলেন সেও কিন্তু রিলিজিয়াস পথে হাঁটা দিলেন। গাইস, দিস ইজ দি এন্ড অফ দ্য স্টোরি অর দি ড্রামা। আই হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ এ বিউটিফুল ডে। টাটা।